আস্তে ধীরে বাইক চালাবে বাবা, আর বেলাকে দেখে রেখো। ছোট করে জবাব দিল দিগন্ত। হুম। পরপরই ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করতেই শাড়ি পরিহিত মিতালির একটা সুন্দর ছবি দেখা দিল। রহমান আরও একবার সাবধানী বাণী আউড়ে ভেতরে চলে গেল। দিগন্তের পাশ কেটে একে একে সবাই বাইকগুলো ছুট লাগালো। রায়হান ও দিগন্তকে আসতে বলে চলে গেল। বেলা চুপচাপ দাঁড়িয়ে আছে। দিগন্তের ফোন এখনও বাজছে। কেটে যাবে এমন মুহূর্তে ধরে ফেললো। কানে চেপে ধরতে মিতালির চিন্তিত কণ্ঠস্বর ভেসে এলো। বড় ভাইজান তো মনা আর ওর মেয়েকে নিয়ে সেই ঘন্টা দুয়েক আগে এ বাড়ি এসেছে দিগু। আজ নাকি ওরা থাকবে এখানে। হুম। অস্থির হলো মিতালির কণ্ঠস্বর। তাহলে তুই কি করবি? বাড়ি আসবি না আজ? না। এটার কি প্রয়োজন আছে? তোর বাড়ি তুই আসবি না? সকাল থেকে তো কিছু খাসনি, ওখানেও যে মুখে কিছু তুলিসনি, তা আমি ঢের জানি। চিন্তা নেই, খেয়ে নেব। হতাশার শ্বাস ফেললো মিতালি। ধীর আওয়াজে বলল। বেলা, কানে ফোন ধরে রেখে চোখ ঘুরিয়ে বেলার দিকে তাকালো। দিগন্ত আস্তে করে বলল। আচ্ছা। ও তো আজ রাতটাই আছে এ বাড়িতে। ও থাকবে অথচ তুই থাকবি না? না। আচ্ছা বুঝেছি, রাত হচ্ছে অনেক, ওকে নিয়ে আয় তাড়াতাড়ি। হুম। বলেই কল কেটে দিল ফোন। তারপর পাঞ্জাবির হাতা গুটিয়ে বাইক স্টার্ট দিল। বেলাকে বলল উঠে বসতে। বেলা বসলো ঠিকই, মাঝে এক হাত ফাঁকা রেখে বসলো। মিররে বেলার কাহিনী দেখে পেছনের দিকে ঘাট ঘুরিয়ে ধমকে উঠল দিগন্ত। শেষ পথে গিয়েছিস কোনো? পরিচয় শখ হয়েছে? এগিয়ে আয়, ভালোভাবে ধরে বস। বেলা সোজা দুপাশে মাথা নাড়িয়ে বলল। না, ভ্রু গুটালো দিগন্ত। কেন? আব্বু বলেছে ছেলেদের থেকে দূরে বসতে। ঠিকই বলেছে, ছেলেদের থেকে দূরেই থাকতে হবে বেলাকে। তাই দিগন্ত বলল। হুম, ঠিক বলেছে তোর বাপ। এখন ঠিকভাবে ধরে বস। বেলা টুকুর টুকুর চোখে তাকালো দিগন্তের দিকে। এ আবার কেমন কথা? ঠিক বলেছে বলে আবার ছেলের কাছে আসতে বলছে? সরল গলায় প্রশ্ন করলো। ঠিকভাবে বসবো মানে? আপনি কি ছেলে না? আপনাকে ধরে বসবো কেন? বেলার কথা কর্ণকুহরে স্পর্শ করতেই আকাশের দিকে মুখ তুলে তাকালো দিগন্ত। একটা লম্বা শ্বাস টেনে গমগমে গলায় বলল। সেটা বুঝবি একদিন। তোর বাপ ঠিক বললেও সেটা অর্ধেক ঠিক বলেছে। সব ছেলেদের থেকে দূরে থাকবে, কিন্তু আমি অনেক ভালো মানুষ, তাই আমার থেকে দূরে থাকার প্রয়োজন নেই। এই কথা বলতে ভুলে গেছে। নে, আমি বলে দিলাম। এরপর তোর এই মুখ থেকে যদি একটা শব্দ বের হয়েছে, তাহলে রাস্তায় ধাক্কা মেরে ফেলে চলে যাব। ঠোঁট উল্টালো বেলা। হালকা এগিয়ে এলো। দিগন্ত দিল আরেকটা রাম ধমক। ওর ধমক শুনে টুস করে এগিয়ে এলো বেলা। মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব এখন। তারপর এক হাত আস্তে করে দিগন্তের ঘাড়ে রাখলো। দেখলো সবকিছুই দিগন্ত। তারপর একটানে ছেড়ে দিল বাইক। জোর গতিতে বাইক চালিয়ে কিছুক্ষণের মাঝে তালুকদার বাড়ির সামনে এসে থামলো দিগন্ত। বেলা নামলো বাইক থেকে। দিগন্ত ভারী গলায় বলল। যা, ভেতরে যা, সোজা মনের কাছে যাবে। আপনি যাবেন না? না। সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলো বেলা। কেন? ভালো লাগলো দিগন্তের, কিন্তু প্রকাশ পেল না। বিরক্তি ভাব নিয়ে বলল। তোকে এত বলতে হবে কেন? বেলা আবারও মুখ খুলতে নিয়েছিল, কিন্তু থেমে গেল। কারণ রাইহানের বাইক দিগন্তের পাশে এসে দাঁড়িয়েছে। হুট করে রাগ নাকের ডগায় চলে এলো বেলার। কিছু না বলে মুখ ভেটকিয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল বাড়ির ভেতর। বেলার কাছে অবাক হলো রায়হান। বিস্মিত গলায় বলল। কি হলো বলতো? বেলা এভাবে চলে গেল কেন? রায়হানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল দিগন্ত। তেরছা গলায় বলল। ওকে বলেছিলাম তোর প্রেমিকা আছে। মাথায় হাত পড়ল রায়হানের। দিগন্তের দিকে চোখ পাকিয়ে তাকালো। শালা হারামজাদা, বাচ্চা মেয়েটার মন ভেঙেছিস, আর আমি এখন জানলাম। নির্ঘাত বদদোয়া দিয়েছে আমাকে। শালা তোদের এগুলোর জন্যই এখনো বিয়ে হয় না আমার। চোখ মুখ কুচকালো দিগন্ত। বাইক স্টার্ট দিতে দিতে বলল। ফালতু কথা ছাড়, চল এখান থেকে তাড়াতাড়ি, দম বন্ধ লাগছে আমার। দীর্ঘশ্বাস ফেলল রায়হান। ভারী গলায় বলল। মনা কথা বলতে চেয়েছিল আমার সাথে। স্টপ, বিরক্ত আমি, পরিবেশটা সহ্য হচ্ছে না। বলেই বাইক ছাড়লো দিগন্ত। ওর সাথে সাথে রায়হানও ছাড়লো। দুটো বাইক একসাথে ধুলা উড়িয়ে চলে গেল শোঁ গতিতে। গভীর রাত হয়েছে। চারিপাশ অন্ধকারে ছেয়ে আছে। রাতের ঠান্ডা বাতাস বইছে আস্তে আস্তে। মাথার ওপরে আকাশটাতে একটা গোলাকার বড় চাঁদ দাঁড়িয়ে আছে। ওর আলোয় মৃদু আলোকিত চারিপাশ। মিটিমিটি তারাগুলো জ্বলছে। এমন একটা মনোমুগ্ধকর পরিবেশের মাঝে বিশাল বড় একটা ফাঁকা মাঠে দুটো বাইক দাঁড়িয়ে। বাইকের সাথে হেলান দিয়ে ঘাসের উপর বসে আছে রায়হান আর দিগন্ত। দুজনেই হাতেই ধোয়া ছাড়ানো সিগারেট। দুটো নেশাখোর সিগারেট ফুটছে আপন মনে। এই ফাঁকা পরিবেশের মধ্যে সিগারেটে একটা টান দিয়ে রায়হান বলল। দিহানকে ফোন লাগা। ঘাড় ফেরালো দিগন্ত। ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো। কেন? বেটা হয়তো এতক্ষণে রুমে চলে গিয়েছে বউ নিয়ে। গেলে যাবে, তাতে তোর কে? কিছুই না, একটু চেয়ার আপ দেই শালাকে, এই আর কি।
ঠোঁট বাঁকালো দিগন্ত। ফোন বের করে দিহানের নাম্বার ডায়াল করলো। একবার বেজে কেটে গেল, ধরলো না। কিছুক্ষণ পর আবার রায়হান ওর ফোন থেকে ফোন দিল। শেষের দিকে গিয়ে রিসিভ হলো ফোন। রিসিভ হতে রায়হান দিহানকে কথা বলার সুযোগ না দিয়ে ফট করে বলল, কি রে, দিহাইন না? কোথায় এখন? মাত্রই রুমে এসেছে দিহান। বাণীর কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, মাঝপথে ফোন বাজলো। রায়হানের নাম্বার দেখে কানে তুলে বুকা বনে গেল। বিছানার উপর ঘোমটা টেনে বসে থাকা বাণীর দিকে চেয়ে অবাক গলায় উত্তর করলো দিহান। মাত্র ঘরে এসেছি। পাশ থেকে দিগন্ত রাশভারী গলায় বলল, এত তাড়াতাড়ি? কোথায় তাড়াতাড়ি? রাত 1টা বাজতে চললো। রায়হান ঠোঁট কামড়ে হাসি আটকালো। দুষ্টুমি ভরা গলায় বেশ ভাব নিয়ে বলল। কি করবি এখন? রায়হানের প্রশ্নে ভেবাচাকা খেলো দিহান। আশ্চর্য গলায় বলল, বিয়ের রাতে মানুষ কি করে ভাই? চা করে তাই। দিগন্ত আর রায়হান একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে মুখে জুড়ে দুষ্টামি ছড়াছড়ি। রায়হান এক চোখ মারল, দিগন্ত ঠোঁট কামড়ে ধরে কুটিল হাসলো। দুজনে হাই ফাইভ দিয়ে গলা ছেড়ে গান ধরলো একসাথে। পাগলু তোর সে করলে রোমান্স, ও জম্বে 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 এ মুস্তি আর জম্বে। এদিকে কান থেকে ফোন নামিয়ে ভ্যাবলার মতো ফোনের দিকে চেয়ে আছে দিহান। মনে মনে ভাবলো দুটোর মাথা গিয়েছে। অতঃপর ফোনটা অবহেলায় একদিকে ফেলে বাণীর দিকে এগিয়ে গেল। সারাদিন পড়ার টেবিলের সাথে আঠার মতো লেগে আছে বেলা। বাণীর বিয়ের 1 সপ্তাহ হয়ে গিয়েছে। বেলার হাতে আর মাত্র 4 দিন বাকি, তারপর এসএসসি শুরু। সারাদিন অনেক পড়েছে, এখন প্রায় বিকেল হয়ে এসেছে। গভীর মনোযোগ দিয়ে পড়ছে বেলা। এর মাঝে চোরা দৃষ্টিতে চারিপাশে চোখ বুলাতে বুলাতে আস্তে করে বেলার রুমে আসলো বৃষ্টি। বেলার টেবিলের কাছে গিয়ে দাঁড়াতেই চমকে উঠল বেলা। সারাক্ষণ সুন্দরভাবে সেজেগুজে বেড়ানো বৃষ্টির চেহারার অবস্থা কেমন বিশ্রী হয়ে গিয়েছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কেমন পাগলের ন্যায় ঠেকছে। চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে। বৃষ্টি হড়বড়িয়ে বেলার হাত ধরে টেনে ওর হাতে একটা কাগজ ধরিয়ে দিল। ফিসফিসিয়ে পড়ল, এই কাগজটা নিয়ে বড় রাস্তার মোড়ে যাবি এখন। আমার একটা বন্ধু অপেক্ষা করছে, ওর হাতে দিবি এটা। বৃষ্টি আপা, এতে কি আছে? মনে মনে ক্ষোভ হলো বৃষ্টির, কিন্তু বাহিরে নরম থাকলো। এখন বেলাকে কিছু বলা যাবে না, নাহলে নিজের কাজ হবে না যে। এটাতে আমার প্রয়োজনীয় বিষয়গুলো নোট করা আছে। আমার ফ্রেন্ড চেয়েছে, আমাকে তো আব্বু বের হতে বারণ করেছে, না হলে আমিই দিয়ে আসতাম। যা না বেলা, একটু তাড়াতাড়ি যা। আমার ফ্রেন্ড তোকে চিনে, তুই শুধু মোড়ের কাছে যা। বোকাবেলা ভাবলো হয়তো আসলে আপার পড়াশোনার জন্য প্রয়োজনীয় কিছু আছে এতে, তাই বাধ্যমের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা, আমি একটু পরে যাব। বৃষ্টির মন চাইছে বেলার গলা চেপে ধরতে। বাড়িতে কেউ নেই এখন, এটাই সুযোগ। আর এই মেয়েটা নাটক করছে। শক্ত গলায় বলল বৃষ্টি। না, পরে না, এক্ষুনি যাবি তুই। কিন্তু কেমন করে যেন গর্জে উঠল বৃষ্টি। বেলার দিকে হিসিয়ে বলল, যেতে বলেছি মানে যাবি, এখনই যাবি, যা বলছি। বৃষ্টির এরকম অস্বাভাবিক আচরণে ভয়ে কুঁকড়ে গেল বেলা। চেয়ার থেকে উঠে রুমের বাইরে ছুটে এলো। বাড়িতে কেউ নেই, সবাই হাসপাতালে গিয়েছে। বেলার দাদির হুট করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তাই বাড়িতে এখন শুধু ও আর বৃষ্টি আছে। ভয়ে থরথর করে কাঁপছে বেলা। হাতের মুঠোয় থাকা কাগজটা এক পলক দেখিনি, বাইরের দিকে পা বাড়ালো। উদ্দেশ্য বড় রাস্তার মোড়ে গিয়ে এটা বৃষ্টির ফ্রেন্ডের হাতে দিবে। এটুকুর জন্য কেমন করলো বৃষ্টি ওর সাথে। ছোট মনটাতে বোনের জন্য অনেক অভিমান জমা আছে বেলার। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে এলো মোড়ের কাছে। এক জায়গায় দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো, কিন্তু অপেক্ষারত কোনো মানুষ নজরে এলো না। হঠাৎ পেছন থেকে একটা ছেলে ডাকলো ওর নাম ধরে। বেলার চকিতে সেদিকে তাকালো। তৎক্ষণাৎ ভয়ে দুটো শুকনো ঢোক গেল। এই লোকটা বৃষ্টি আপার ফ্রেন্ড। দেখতে তো কেমন বিচ্ছিরি লাগছে, কেমন যেন মাতাল গুন্ডা প্রকৃতির লোকটা। গলায় ইয়া বড় বড় মালা ঝুলছে, মুখের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে রেখেছে, সাথে ইয়া বড় বড় চুল। এটা দেখতেই কেমন গা গুলাচ্ছে বেলার। লোকটা আবারও খ্যাসখ্যাস গলায় বলল, তুমি বৃষ্টির বোন না? জি। লোকটা কেমন নজরে যেন তাকালো বেলার দিকে। ভালো লাগলো না, গুটিয়ে নিল নিজেকে। হাতটা বাড়িয়ে কাগজটা এগিয়ে দিয়ে বলল, এই যে আপা, বৃষ্টি আপা দিয়েছে। এদিকে লোকটা লোভাতুর চাহনিতে দেখছে বেলাকে। বেলা এগিয়ে দেওয়ার হাতটা ইচ্ছাকৃতভাবে স্পর্শ করে কাগজটা নিল। ছিটকে হাত সরিয়ে নিল বেলা। লোকটাকে একদম ভালো লাগছে না ওর। কোনো কথা না বলে পিছু ঘুরে চলে যেতে চাইলে সামনে আরো দুটো ছেলে এসে দাঁড়ালো। ভয়ে বেলার কলিজা শুকিয়ে গেল। কাপা কাপা গলায় বলল, সরে দাঁড়ান, আমি যাব। ছেলেগুলো কেমন বিকৃতভাবে হাসলো। বেলার কানে খুব নোংরা লাগলো হাসির আওয়াজ। হাঁসফাঁস করতে করতে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। মানুষজন খুব একটা নেই। আজ শ্রমিক দিবস, দোকানপাট সব বন্ধ, সাথে গাড়ি ঘোড়াও চলছে না তেমন একটা। বেলার মন কেমন যেন কু ডাকছে। পিছনে ফিরে বৃষ্টির ফ্রেন্ডটার দিকে তাকালো। ভয়ার্ত গলায় বলল, ভাই আমাকে একটু বাড়িতে এগিয়ে দিবেন। ওই ছেলেগুলো কেমন পথ আটকে দাঁড়িয়েছে। যার কাছে সাহায্য চাইলো বেলা, সেই যে ওদের এনেছে এটা তো বোকা বেলা জানে না। কাঠি দিয়ে দাঁত গুতিয়ে লোকটা বলল, আহ, তোর মতো একটা খাসা মেয়েকে এত দেরি করে পাঠালো বৃষ্টি? কি বলছেন ভাইয়া? পেছনের ছেলে দুটো বেলার কাছে এসে খুব বিশ্রী শব্দ উচ্চারণ করলো, যেগুলো বেলার কানে বিষের ন্যায় ঠেকলো। চোখ বেয়ে গড়িয়ে পড়লো নোনা পানি।
বোঝোস না কি বলে? তুই মালটা হেব্বি সুন্দর। আজ রাতে আমাকে পার্টি হবে। হ ভাই, আগে কিন্তু আমগো ভাগ দিবেন, তারপর ওরে কালাবাড়ি দিয়ে আইবেন। দেখলেই তো লোভ লাগতেছে ভাই, শরীরটা কি সুন্দর। সব কথার মানে না বুঝলেও শব্দগুলো যে খারাপ সেটা ঠিকই বুঝতে পারছে বেলা। পালানোর জন্য ছুটতে গেলেও পারল না। পেছন থেকে একজন ওর হাত ধরে আটকালো। ছটফট করতে লাগলো বেলা। মুখ খুলে চিৎকার করতে চাইলে আরেকজন ওর মুখের সামনে একটা কাগজ ধরলো। অচল হয়ে গেল বেলা। শরীরে ভর ছেড়ে দিল। ধপ করে শব্দ তুলে পড়ে গেল মাটিতে। শরীর একদম অবশ হয়ে গিয়েছে। চোখ দুটো জোড়া লাগানোর আগে দূর থেকে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। তারপর আর চোখ খুলে রাখতে পারল না। দু চোখের পাতা এক হয়ে গেল। ধরণী গাত্রে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। রাসেল পাটোয়ারি রিনা পাটোয়ারিকে নিয়ে মাত্রই বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। হাসপাতালে বেলার দাদির কাছে এখন রহমান আর আমেনা আছে। বাড়িতে দুটো মেয়েকে একা রেখে গিয়েছে, তাই রিনাকে বাড়িতে রাখতে এসেছে রাসেল। সবার জন্য খাবার নিয়ে আবার হাসপাতালে যাবে সে। রান্নাবান্না করা হয়নি তেমন। রিনা পরনের পোশাক পাল্টে গলা ছেড়ে ডাকলো বেলাকে, কিন্তু কোনো সাড়া পেল না। রাসেল স্ত্রীকে রান্না করতে শুরু করতে বলে বেলার রুমের দিকে গেল। তবে যাওয়ার আগে বৃষ্টির কাছে গিয়ে দেখলো ঘুমিয়ে আছে। বাড়ি তিনটে মেয়ে রাসেলের কাছে খুব আদরে। নিজের সন্তান নেই, তাতে ওর আফসোস হয় না খুব একটা। ছোট আব্বুর অন্তপ্রাণ 3 মেয়ে আছে তার, কিন্তু বড় হয়ে বৃষ্টিটা কেমন যেন হয়ে গেল। কারোর সাথে ঠিকভাবে মিশে না। বৃষ্টির পাশে বসলো রাসেল। নীরবে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। বৃষ্টি ঘুমিয়েছে ভেবে আর কিছু খেয়াল করলো না। বেলার রুমের দিকে গেল। রুমে ঢুকে চারিপাশে চোখ বুলালো, কিন্তু কোথাও নেই বেলা। পড়ার টেবিলে বই খাতা পড়ে আছে। কয়েকবার ডাকলো, কোনো সাড়া নেই। ওয়াশরুম রুমের সাথে ফুল গাছে ভর্তি ছোট ব্যালকনিটা দেখলো, পেল না। কেমন যেন খটকা লাগছে রাসেলের মনে। তড়িঘড়ি করে পুরো বাড়ি খুঁজলো। আশেপাশের কয়েকটা জায়গা খুঁজলো, কোথাও নেই বেলা। রাসেলের বারবার উপর নিচে যাওয়া দেখে রান্নাঘর থেকে বের হলো রিনা। রাসেলের চোখ মুখ কেমন শুকনো লাগছে। রিনা ভাবলো হয়তো মাকে নিয়ে রাসেল চিন্তিত অনেক। স্বামীর কাছে গিয়ে বলল, আম্মাকে নিয়ে আপনি কি খুব চিন্তা করছেন? এখন তো আম্মা আগের থেকে ভালো হয়ে আছে, সুস্থ হয়ে তাড়াতাড়ি, এত চিন্তা করবেন না। রাসেলের স্ত্রীর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় হাঁপাতে হাঁপাতে বলল, বেলাকে কোথাও পাচ্ছি না। পুরো বাড়ি আশপাশ সব জায়গায় খুঁজলাম, নেই ও। ও তো কাউকে কিছু না বলে বাইরে যাওয়ার মেয়ে না। চমকে উঠল রিনা। বাড়িতে আসার পর থেকে বেলাকে ডাকছে, কিন্তু কোনো সাড়া নেই। কোনো কথা না বলে রাসেলকে পাশ কাটিয়ে বেলার রুমের দিকে ছুটলো। সবকিছু চেক করলো আবার। তারপর বৃষ্টির কাছে গিয়ে ওকে জোরে জোরে ডাকতে লাগলো। অনেক ডাকাডাকির পরও ঘুম ভাঙলো না বৃষ্টির। অবাক হলো রিনা, এত ডাকার পরও মানুষ কিভাবে ঘুমিয়ে থাকতে পারে। কেমন যেন কু ডাকছে মন। পাশে টেবিল থেকে পানির জগটা হাতে নিয়ে চিৎকার করে উঠলো। ওর চিৎকার শুনে রাসেলও দৌড়ে এলো রুমে। টেবিলের পড়ে থাকা ঘুমের ওষুধের পাতাটা হাতে তুলে নিয়ে কাঁদতে লাগলো। বুঝতে বাকি নেই বৃষ্টি কেন উঠছে না এত ডাকাডাকির পরেও। রাসেল আসতে রিনা আহাজারি করে বলল, বৃষ্টি যে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। কতগুলো ছিল তা তো আমি জানি না। ওগুলো তো আম্মার ওষুধ, ভাবি খাওয়ায় প্রতিদিন। মেয়েটা বাঁচবে গো। দিশেহারা হয়ে পড়ল রাসেল পাটোয়ারি। কি করবে না করবে মাথা কাজ করছে না। কোনো মতে রহমানের নাম্বারে ডায়াল করে ওকে ফোন লাগালো। শর্টকাটে বলল বৃষ্টি সুইসাইড করেছে আর বেলাকে খুঁজে পাচ্ছে না। সব শুনে রহমানের মাথায় আকাশ ভেঙে পড়লো। এক পাশে মা, আরেক পাশে 2 মেয়ে। কোন দিকে যাবে? রাসেল আর রিনাকে বলল বৃষ্টিকে নিয়ে এখনই হাসপাতালে আসতে। তাই করলো তারা। আসার সময় বাড়ির গাড়ি নিয়ে এসেছিল। দুজনেই বৃষ্টিকে ধরাধরি করে গাড়িতে আনলো। রাসেল ড্রাইভিং সিটে বসে তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিল। পেছনে বৃষ্টির মাথা কোলের মাথা নিয়ে ওকে ডাকছে আর কাঁদছে রিনা। কিছুক্ষণের মাঝে হাসপাতালে পৌঁছে গেল। রহমান আর আমেনা মেয়ের কাছে এসে আসলো তৎক্ষণাৎ। আর আমেনা মেয়েকে জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কাঁদতে লাগলো। নারী ছেঁড়া ধন কিনা ওর সামনে পড়ে আছে নিথর হয়ে। রহমান আমেনাকে সরিয়ে বৃষ্টি চিকিৎসার ব্যবস্থা করলো তাড়াতাড়ি। হাসপাতালের সামনে এসে থামলো দিগন্ত। জিপ থামাতে মিতালি নামলো। দিগন্তের দিকে ফিরে বলল, ভেতরে চল, আম্মার সাথে দেখা করে আবার চলে যাস। দিগন্ত গম্ভীর গলায় উত্তর দিল। আমি কি করব? ওই বুড়ি আস্ত একটা দিগু। থেমে গেল দিগন্তের মুখ। মিতালির দিকে বাঁকা চোখে তাকিয়ে দেখলো রাগে ফুঁসছে, তবুও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমার মা হলে কি হবে? বুড়িটা 1 নম্বরের বচ্চা। ওই বচ্চাদের পেট থেকে বের হওয়া 3টা আবারও ভালোই। বলেই মিতালিকে কিছু বলার সুযোগ না দিয়ে জিভ ছেড়ে দিল। পেছন থেকে মিতালি রাগে কটমটিয়ে বলল, একবার আয় শুধু আজ বাড়িতে। ভুলেও যদি নাক মুখ ফাটিয়ে এসেছিস তাহলে হাড়ে হাড়ে টের পাবি আমি কত ভালো। মিররে মিতালির রাগের চেহারা দেখে ঠোঁট কামড়ে হালকা হাসলো দিগন্ত। মিতালির কথাগুলো কানে গেল ওর, কিন্তু কিছু বলল না। আপন মনে গাড়ি চালাতে শুরু করলো। খোলা জিপটা বেশ জোরে ছেড়েছে। রাস্তাঘাট ফাঁকা, আরামে চালাচ্ছে। শো শো করে বাতাস এসে গায়ে লাগছে, কিন্তু মন মেজাজ যেন কেন ভালো নেই। তাই পরিবেশটা উপভোগ করতে চাইলেও পাচ্ছে না। পাশের সিটে অবহেলায় পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে পাসওয়ার্ড খুলতে বেলা আর প্রত্যাশার হাত ধরে বাড়ির ভেতরে যাওয়ার একটা ছবি ভেসে উঠল। ছবিটা এক পলক দেখে ফোনটা আগের জায়গায় ছিটকে দিল। ফলস্বরূপ বন্ধ হয়ে গেল ফোন। কিন্তু ফোন যে বন্ধ হলো সেটা খুনা করেও টের পেল না দিগন্ত।
অকারণে মনটা অশান্ত হয়ে আছে। অশান্ত মন নিয়ে বাতাসের ঝাপটা গায়ে লাগাতে লাগাতে বিড়বিড়িয়ে বলে উঠল, তেয়াদব মেয়ে, বড় হো তাড়াতাড়ি। এই পরিবেশে বড় অভাব বোধের জন্য হয়তো মনের শান্তি নেই আমার। তোকে যদি একদিনে বড় করে দেওয়া যেত, তাহলে দুনিয়া আমার থেকে খুশি কেউ হতো না রে। সব দোষ তোর বাপের। তোর বাপের জন্য তুই এত দেরি করে এসছিস। নাতান জন্ম দিয়েছে তোর বাপ, আর কষ্ট পাচ্ছি আমি। শালার জীবন আমার। টংঘরের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই দল। দুই দলেরই সবার হাতে হকি স্টিক। দিগন্ত আর ফাহাদ দুজন দুজনের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। দুটো আগুনের ফুলকি একে অপরকে গ্রাস করতে চাইছে। ফাহাদ রাগী গলায় হুঙ্কার ছুড়ল, বলেছি না এদিকে আসবি না তোরা? কথা কানে ঢোকে না নাকি? টংঘরের ওদিকে তোদের শেষ সীমানা, এদিকে পা বাড়াস না। পা বাড়াস কোন সাহসে? দিগন্ত থমথমে গলায় হুঙ্কার ছাড়ল। কেন? টংঘর কি তোর বাপের নামে লেখা? শালা পুঁতে দে এখানে। ফাহাদ দাপটের স্বরে বলল, মেনে নে দিগন্ত, এক এলাকায় দুই রাখা থাকা যায় না। দিগন্ত এক বাক্যে জবাব দিল। এটা তোর এলাকা না। তারপর আবার ফাহাদকে ব্যঙ্গ করে বলে উঠল, নিজেকে রাজা ভাবিস তুই? অবশ্যই রাজাই, তবে এখানের না, মেয়েবাজিতে। মেয়েবাজির রাজার নাম বলতে বললে সবাই বিনা ভাবনাতে তোর নাম নেবে। চোয়াল শক্ত হয়ে গেল ফাহাদের। তারপর কিছু একটা মনে পড়তে ঠোঁট বাঁকিয়ে হাসলো। তোর বাপের ক্যারেক্টার সার্টিফিকেট সবার জানা। কে জানে বাপ যেমন ছেলেও সেরকম কিনা। রাগে মেজাজের খেই হারিয়ে ফেললো দিগন্ত। ফাহাদের কলার টেনে ধরে জাজালো গলায় হুঙ্কার ছেড়ে বলল, লজ্জা লাগে না আমার পুরনো কথা টানছিস? শালা ফেলিয়ার, তুই আবার মুখ দেখিয়ে বেড়াচ্ছিস? একটা মেয়ে তোকে বুড়ো আঙুল দেখিয়ে দিল, সে তুই আবার বুক ফুলে আমার সামনে আসিস? পুরুষ নামের কলঙ্ক তুই সারা। মুহূর্তে ফাহাদের চোখে মুখ রাগড়ে লাল হয়ে গেল। দিগন্তের মুখ বরাবর দিল এক ঘুষি। ছিটকে গেল একটু দূরে দিগন্ত। ঠোঁটের কোণে বের হওয়া রক্ত মুছতে মুছতে বাঁকা হেসে তাকালো ফাহাদের দিকে। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে আবারও বলল, ফেলিয়ার। রক্তচক্ষু নিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলল ফাহাদ। ভুল ও করেছে, অতীত টেনে এনে এখন নিজেই কষ্ট পাচ্ছে। এদিকে দিগন্ত উন্মাদের মতো চুল টেনে ধরে রেখেছে। রাগ ক্ষোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত পাশের মোটা গাছটাতে সজোরে আঘাত হানলো। থেতলে গেল হাতের উপরিভাগের চামড়া। রায়হান মাত্র এসেছে। এসে দিগন্তের এই অবস্থা দেখে দৌড়ে এলো ওর কাছে। দিগন্ত আবারও গাছে ঘুষি মারতে নিলে ফাহাদ এসে আটকে ধরলো ওর হাত। পেছনে এসে দাঁড়ালো রায়হানও। ফাহাদের হাত ঝটকা মেরে সরিয়ে দিল দিগন্ত। দীর্ঘশ্বাস ফেলল ফাহাদ। রায়হানকে দিগন্তের কাছে থাকতে বলে চলে গেল নিজের গাড়ির কাছে। হুকুম পেয়ে ছেলেরাও চলে যেতে বাধ্য হলো। গাড়িতে বসে স্টিয়ারিং এর উপর একের পর আঘাত করতে শুরু করলো। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আবার অতীত টানলো। ভালোই তো ছিল, সারাদিন নিজেকে শুধরানোর জন্য কত কিছু করলো, অথচ এক নিমিষেই সব নিজ হাতে ঘেটে দিল। অতঃপর গাড়ির সর্বোচ্চ স্পিড তুলে বাউন্ডুলের মতো মনের শান্তির জন্য চলল ফাহাদ। মুহূর্তে বিষাক্ত হয়ে গিয়েছে শরীর মন। ফাহাদের গাড়ি ঝড়ের বেগে চলছে। রাস্তায় অন্যান্য গাড়ি না থাকলেও কার আর বাইক চলছে মাঝে মধ্যে। সেগুলোকে একের পর এক ওভারটেক করছে ফাহাদ। এত জোরে গাড়ি ছেড়েছে যে একটু এদিক সেদিক হলে মারাত্মক দুর্ঘটনা ঘটবে। চোখে মুখের অবস্থা ভয়ানক। গাড়ি একটানে এসে থামলো 10তলা বিলাসবহুল একটা বিল্ডিংয়ের সামনে। গাড়ি পার্ক না করেই গটগট পায়ে লিফটে চড়ে 5তলায় এসে থামে। 5তলার পুরো ফ্ল্যাটটা ওর আর ওর বড় ভাইয়ের। তবে এখানে ফাহাদ আসে না খুব একটা। ওর বড় ভাই ফাহিমের নানা অবৈধ কাজ এখানে, সেসব পরোয়া করে না ফাহাদ। জীবনে একবারই এসেছিল এই জায়গায় একজনের জন্য, আজ দ্বিতীয়বারের মতো পা রাখলো এখানে। গুন্ডা মেয়েবাজ হলেও বড় ভাইয়ের মতো খারাপ মানসিকতা ওর নেই। কিন্তু আজ যেন মনে রাগ খুব কিছুতেই দমাতে পারছে না। পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে গেট খুলে ভেতরে ঢুকতেই থমকে যায় ফাহাদ। চোখ খুলে হাতে আসতে চায় ওর। এ কি দেখছে ও? ও কোনো কিছু বলার আগে আঘাত করলো কপালে। চেঁচিয়ে উঠলো ফাহাদ। দুহাতে কপাল চেপে ধরলো। হো হো হো, হোয়াট দ্য হেল, মারছিস কেন? অপর পাশ থেকে ভয়াতুর গলায় দৃঢ় আওয়াজ ভেসে এলো, আপনিও ওদের দলের? আমাকে মেরে ফেলতে চান আপনারা? এত সাহস জানেন আমি কে? ফাহাদ কপাল থেকে হাত নামিয়ে চোখের সামনে ধরলো। হাতে রক্ত ভালোই লেগেছে ওর। মাথা ব্যথা করছে, কানগুলো ঝনঝন শব্দ পাচ্ছে। হাত আবারও কপালে ঠেকিয়ে বলল, পাটোয়ারি, ডটার অফ রহমান পাটোয়ারি অ্যান্ড আমেনা পাটোয়ারি। 3 বলের ছোট আপনি। আপনার বাপ ফল ব্যবসায়ী, চাচা মিলের মালিক, আপনার ফুপি তালুকদার বাড়ির বউ। আমার চাচ্চু তো দিগন্ত তালুকদারের রিলেটিভ। কথাগুলোর মাঝে বেলা আবারও হাতে ধরে রাখা হকি স্টিকটা উঁচিয়ে ধরলো ফাহাদকে পুনরায় আঘাত করার জন্যে। তৎক্ষণাৎ সেটা ধরে ফেললো ফাহাদ। রাগান্বিত চাহনিতে চেয়ে ধমকে বলে উঠল, মুখ নেই কথা না বলে মারছিস কেন? এর বদলে আমি একটা মারলেই তো চোখে তারা দেখবি, দাফার। থেমে গেল ফাহাদের মুখের কথা। কানে ভাসলো কিছুক্ষণ আগের
বলা বেলার কথাটা। আপনি ওদের দলের লোক, আপনারা আমাকে মেরে ফেলতে চান। ধক করে উঠল ফাহাদের বুক। এক ঝটকা দিয়ে হকি স্টিকটা ফেলে দিল মেঝেতে। জোরে শব্দ করে পড়ে গেল সেটা। বেলার মুখোমুখি এসে অস্থির গলায় বলল, এখানে কি করে এলি? তাও তোকে ওরা ছুঁয়েছে? তারপর আবার উন্মাদের মতো দুহাত দিয়ে বেলার গাল ধরে ভালোভাবে নজর বুলালো সারা মুখ, গলা, ঘাড়ে। তেমন কোনো কিছু নেই। বেলার দুহাত উঠিয়ে মেলে ধরলো চোখের সামনে। পুরো হাতটা দেখলো, কোনো দাগ নেই, শুধু হকি স্টিক ধরার কারণে হাতের তালু লাল হয়ে আছে। চোখ বন্ধ করে ঢোক গিলল ফাহাদ। কিছুক্ষণ পর চোখ মেলে চাইলো বেলার দিকে। ধরে রাখা হাতটা আস্তে করে ছেড়ে দিল। বেলার সরল চোখে দেখছে ফাহাদকে। এতক্ষণ পর চিনতে পেরেছে, এ তো সেই লোক যে পার্কে ওকে মারতে চেয়েছিল। মনে পড়তেই চোখ বড় বড় হয়ে এলো বেলার। মুহূর্তের মাঝে কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল, আপনি সেদিন আমাকে মারতে পারেননি বলে আজ আবার কিডন্যাপ করে এনেছেন? আপনাকে তো আমি চিনি না, তাহলে আমাকে মারতে কেন চাইছেন? ভ্রুদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ে ফাহাদের। গমগমে গলায় বলল, মারলি তো তুই। আমি কি এখন পর্যন্ত তোর গায়ে হাত তুলেছি? না। তাহলে? আপনি ভালো মানুষ না, মানুষকে মারেন, আপনি গুন্ডা পচা লোক। ঠোঁট বাঁকালো ফাহাদ। হালকা নমনীয় গলায় বলল, তুই ভালো বানিয়ে দে। ফাহাদের কথা বুঝলো না বেলা, না বোঝার চেষ্টা করলো। ঠোঁট উল্টে ভাঙা গলায় বলল, আমি আব্বুর কাছে যাব। নিরাশ হলো ফাহাদ। বলল কি আর জবাব পেল কি? বিরক্তি নিয়ে চোখ ঘুরিয়ে অপর দিকে তাকালো। দেখতে পেল ওর ভাই আর সাথে আরেকজন পড়ে আছে মেঝেতে। কিছু না বলে ওদের কাছে যাওয়ার জন্য বেলাকে পাশ কাটিয়ে 2 কদম বাড়াতেই পা জোড়া থেমে গেল। মাথার পিছনে হাত দিয়ে তীব্র ব্যথা নিয়ে আবারও পেছনে ফিরে বেলার দিকে তাকালো। ফেলে দেওয়া স্টিকটা তুলে পুনরায় ফাহাদকে মেরেছে বেলা। দাঁতে দাঁত পিষল ফাহাদ। কিছু বলার চেষ্টা করলেও পারল না। আস্তে আস্তে পড়ে গেল মেঝেতে। চোখ জোড়া বন্ধ করার আগে বিড়বিড়িয়ে বলল, কি যন্ত্রণা! কিছু না করেও মেয়েটা ফাহাদ দেওয়ানকে দুবার পেটালো। যে না করলে না জানি কি করবে। সব দোষ ওই শালার দিগন্তের। শালা শান্ত মেয়েটাকে নিজের ইচ্ছে ডাকাত বানাচ্ছে। ফুরিয়ে গেল ফাহাদের দম। জ্ঞান হারিয়ে বাকি দুজনের মতো পড়ে রইল মেঝেতে। মাথা বেয়ে পড়ল রক্ত। ভয়ে থরথরিয়ে কাঁপছে বেলা। ভীতু হলেও সেলফ প্রোটেক্ট করতে জানে। অনেক কিছুই শিখিয়েছে রহমান তাকে। সাথে স্বপ্ন পূরণের জন্য নিজে থেকে অনেক কিছু জেনেছে, শিখেছেও। চোখ বেয়ে পড়া বিন্দুকণাগুলো দুহাতে মুছে নিয়ে ছুটে বের হলো ফ্ল্যাট থেকে। ভাগ্য ভালো, তাই দরজা খোলা পেয়েছে। ফাহাদ ফ্ল্যাটে আসার পর দরজা আটকায়নি, তাই খোলাই রয়ে গিয়েছে। কোনো দিকে না তাকে যান প্রাণ ছুটিয়ে যেদিকে চোখ যায় সেদিকে ছুট লাগালো বেলা। হাসপাতালে আসার পর থেকেই মাথা ঘুরছে মিতালির। একদিকে মা অসুস্থ, অন্যদিকে বৃষ্টিকে নিয়ে ছোটাছুটি চলছে। তার মাঝে বেলার খোঁজ পাচ্ছে না। এদিকে 2 মেয়ের কথা শুনেই জ্ঞান হারিয়েছে আমেনা। এখানকার সব ভার রাসেল পাটোয়ারির উপর ছেড়ে হম্বিটম্বি করে বাড়ির দিকে ছুটছে রহমান। ছোট মেয়ে বাড়ি ছেড়ে কোথায় যাবে? নিজেকে বড় অসহায় লাগছে তার। বাড়ি গিয়ে সব জায়গা চেক করলো, কোথাও নেই। কি করবে এখন? কোথায় যাবে? কোথায় গেলে মেয়েকে পাবে? রাত 8টার কাছাকাছি বাজে। বাড়িতে রেখে যাওয়া মেয়ে কোথায় চলে গেল? রহমানের মন কিছু মানতে চাইছে না। অবুঝের ন্যায় ভেতর থেকে বলছে এখনই মেয়ে চাই, মানে চাই। কিন্তু আফসোস বেলা নেই। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল রহমান। কোথায় খুঁজবে? চেনা জানা সব জায়গায় খোঁজ নিয়েছে, পায়নি। পুলিশের কাছে গেলে কি হবে সেটা জানা আছে তার। ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেল। সেদিকে না তাকিয়ে ভাঙা গলায় বলল, আমি আমার মেয়েদের সুরক্ষা দিতে পারিনি বড় আম্মা। একজনকে এত বোঝানোর পরও, এত সাপোর্ট দেওয়ার পরও আব্বুকে ভুল বুঝে আত্মহত্যার পথ বেছে নিল। আরেকজন কোথায় আছে, কিভাবে আছে তাই জানি না। দিহান গেটের সামনে দাঁড়িয়ে আছে। বানি বাবার পাশে বসে কান্নারত গলায় বলল, আল্লাহর পর তুমি তোমার মেয়েদের বড় রক্ষক আব্বু, সময় নষ্ট করছো কেন? বেলাকে নিয়ে আসো। নেত্রজোড়া ছলছল করে উঠল রহমানের। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। হাহাকার করলো মন। বেলা হয়তো এভাবেই আব্বুকে ডাকছে, খুঁজছে, কিন্তু ওর আব্বু নেই ওর কাছে। বিকেল থেকে রাত এতটুকু সময়ের মাঝে বেলার ছোট্ট মস্তিষ্ক বুঝলো বাহিরের জগতের মানুষ বিকৃত মস্তিষ্কের। পুরুষজাত নিয়ে ধারণা না থাকা বেলা আজ পুরুষের মধ্যে এত ভেদাভেদ থাকে তা ভালোভাবে জানলো। সারা জীবন আব্বু, ছোট আব্বু ছায়ায় মানুষ হওয়া বেলা পাটোয়ারি আজ একের পর এক দেখছে ভিন্ন রূপধারী মানুষকে। অচেনা যে রাস্তা দিয়ে ছুটছিল সেটা বেশ ফাঁকা। হঠাৎ 2 জন মানুষকে পেল। মন বলল এরা হয়তো ওকে আব্বুর কাছে পৌঁছে দিতে পারবে। এখানকার কিছুই তো চিনে না বেলা। আর রাতের অন্ধকারে ভয়ে হাত পা জমে যাচ্ছে ওর। কিন্তু অভাগা বেলার ভাগ্য এবারও সাথ দিল না। যে মানুষের হাত থেকে পালিয়ে এলো সেরকম মানুষেরই খপ্পরে আবারও পড়ল। বেলার পরনে যে সাদামাটা সুতির 3 পিসটা ছিল সেটার এক পাশ ছেঁড়া, মাথার খোপা এলোমেলো, হাত পা কাঁপছে ভয়ঙ্করভাবে। ও জানে না এখন কোথায় যাবে, কার কাছে যাবে। শহরের এই অংশে আগে কখনো আসেনি, অথচ এখন এখানে একা নির্জন দিখারা। 2 মাতাল মানুষ ওর সামনে দাঁড়িয়ে। কি বাজে তাদের দৃষ্টি। বেলার পা দুটো আর চলতে চাইছে না। অনেকটা পথ দৌড়েছে, আর এখন ভয় তো আরও এক জায়গা এই জমে গিয়েছে মনে হয়। বরফের ন্যায় শক্ত লাগছে পাগুলোকে। তবুও টেনে ছিঁচড়ে পেছনে ফেলে আসা রাস্তার দিকে আবারও ছুটতে চাইল, কিন্তু বেশি দূর যেতে পারল না। রাস্তা একটা উঁচু স্পিড ব্রেকারের সাথে পা বেঁধে মুখ থুবড়ে পড়ে গেল। আপু
বলেই জোরে চিৎকার দিয়ে উঠল বেলা। হাত পা ছিলে গিয়েছে, আরও অনেক জায়গায় ব্যথা পেয়েছে। কংক্রিটে তৈরি পাকা রাস্তায় জোরে হোঁচট খেয়ে পড়েছে। নিমিষে অবস্থা নাজেহাল হয়ে এসেছে ওর। কাঁদতে কাঁদতে বারংবার মুখ দিয়ে বের হচ্ছে একই ডাক, আব্বু। এই সময়ের মাঝে মাতাল দুটো চলে এসেছে বেলার কাছাকাছি। একজন লোভাতুর চাহনি ফেলে বেলাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতে গেলে একটা শক্তপোক্ত হাত ধরে ফেললো ওই কালো হাতটাকে। উল্টো দিয়ে বাঁকিয়ে দিল এক মোচড়। মোট মোট শব্দ করে উঠল হাত, সেই সাথে লোকটা চিৎকার ভেসে উঠল। হাতে থাকা বড় সাইজের ইটটা দিয়ে সমান তালে একের পর এক আঘাত হানতে শুরু করলো দুই মাতালকে। হাত, চোখ, মুখ নাক থেতলিয়ে দিল কয়েক মিনিটের মাঝে। এতেও ক্ষান্ত হলো না মন। দুর্বল জায়গা বরাবর পা দিয়ে আঘাত করলো। লোক দুটোর আত্মচিৎকারে ভারী হয়ে গেল পরিবেশটা। মারার পরে হাতের ইটটা দূরে ছুঁড়ে দিল। বেলার কাছে গিয়ে ওকে আলতো হাতে তুলে বুকের কাছে নিয়ে চেপে ধরলো নিজের সাথে। আহ্লাদি বেলা ঠোঁট ভেঙে কেঁদে উঠল। কান্নারত আর্তনাদ করে অভিযোগী গলায় বলে উঠল, ওরা খুব পচা আব্বু। আদরের মেয়ের ভাঙা গলা শুনে বুক ফেটে খান খান হয়ে গেল রহমানের। মেয়েকে আরও ভাবে আগলে ধরলো। ভরসার এক হাত মাথায় রেখে আরেক হাত বেলার ছেঁচে গিয়ে রক্ত গড়ানো হাতটা ধরলো। মুখের সামনে এনে সেখানে দুটো স্নেহের পরশ দিয়ে কেঁদে উঠল রহমান। ভঙ্গুর গলায় আওড়ালো, আমার আম্মা, আমার ছোট আম্মা। বেলাও ঠোঁট ভেঙে আরো জোরে শব্দ করে কেঁদে ওঠে। আবারও আব্বুর কাছে অভিযোগ করলো, ওরা বাজে কথা বলেছে আব্বু। রহমান মেয়ের ছোট্ট শরীরটাকে কোলে নিয়ে বলল, আব্বু ওদের মেরেছে খুব। বেলা বেদনাদায়ক স্বরে বলল, এরা না, এদের জন্য আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আর ওই পচা লোকগুলো আমাকে অনেক বাজে কথা বলেছে। কথাগুলো যেন তীরের ফলার মতো আঘাত আনলো রহমানের বুকে। বেলাকে পাজা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো রহমান। সব কথা পরে শুনবে। বেলার হাত পায়ের অবস্থা ভালো না, জায়গায় জায়গায় জখম। পরনে 3 পিসটারও নাস্তানা বোধ হালাত। বুক থেকে পেটের কাছে ভিজে উঠেছে। বুঝতে বাকি নেই রহমানের রাস্তায় উপর হয়ে পড়ার কারণে বুক পেট ক্ষত হয়েছে। হাঁটতে হাঁটতে আশ্বস্ত গলায় কান্নারত মেয়েকে বলল, আব্বু এসেছে তো ছোট আম্মাদের কাছে, আর কাঁদতে নেই। আব্বু ঠিক করে দেবে সব। আর কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। বাবার আদুরে ছানা বেলা পাটুরি তৎক্ষণাৎ বাবার বুকে মুখ গুজে চুপ হয়ে গেল। ক্লান্তিতে ভেঙে আসা শরীরটা ছেড়ে দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। আর কে পায় ওকে? আব্বু আছে তো দুনিয়া ঠিক। দূর থেকে বাপ মেয়ের দিকে তাকিয়ে আছে দিগন্ত। দুহাতে মুখ চেপে ধরে সিটে গা হেলিয়ে দিল। মুখে দুটো ডলা মেরে নামিয়ে নিল হাত। চোখ বন্ধ রেখেই বলে উঠল, নাতানের ঘরে নাতান জন্মেছে, দেখেছিস? পুরুষ মানুষ হয়ে কাঁদছে। জানে না পুরুষদের কাঁদতে নেই? এই বাপকে নিয়ে আবার গর্বে বুক ফুলে বেড়ায় ওই বেয়াদবটা। রহমান হতভম্বের ন্যায় দিগন্তের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পর বিস্ময় নিয়ে বলল, তাহলে তোর চোখের কোণে পানি কেন? উত্তর এলো তখনই, ওর কাছে পৌঁছাতে দেরি করে ফেলেছে। এখনই যে বললি পুরুষের কাঁদতে নেই। আমি কাঁদিনি। তাহলে এইটাও বেলার বাপের দোষ। তার কারণেই তোর চোখের কোণে চিকচিক করছে। এক বাক্যে স্বীকারোক্তি দিগন্তের। হ্যাঁ। মুখ বেঁকে গেল রাইহানের। অবাক গলায় শুধালো, কিভাবে? ঝট করে চোখ খুলল দিগন্ত। বাপ মেয়ের দিকে অগ্নিদৃষ্টি ফেলে দাঁতে দাঁত পিষে বলল, একটা যুবতী মেয়েকে বাড়িতে একা রেখে যায় কিভাবে? এটা কোন ধরনের বিবেকবান আদর্শ বাপের কাজ? এক নাতান পয়দা করছে, সেটা পর আমার আমানত। ছোট বলে আমার আমানত তার কাছে এখনো। সে আমানতের আবার খেয়ানত করে। এরকম একটা মানুষ আর তার পয়দা করা বেয়াদব এক মেয়ের পাল্লায় আমি কিভাবে পড়লাম? না পারছে সইতে, না পারছে কইতে। শুধু এদের আরও বিষ দেখছে আর নিজের মনের সাথে, জীবনের সাথে যুদ্ধ করছে। তুলে নিয়ে আয়। যেখানে আমাকে নিয়ে কোনো অনুভূতি নেই সেখানে তুলে এনে কি করব? জোর করব? ওর বাপ এমনি তুলে দিব ওকে আমার হাতে। কাউকে জোর করবে না। এ দিগন্ত তালুকদার। ওই বেয়াদবকে তো কখনোই না। নাই ওর কাছে যাব, শুধু 2টা মেয়ে নিয়ে দেখিয়ে দেব ওর বাপকে আদর্শ বাপ কাকে বলে। এখনই না বলবি কাছে যাবি না? বাচ্চা কি তাহলে আসমান থেকে তোর কোলে পড়বে? মাত্রাতিরিক্ত বিরক্তিতে চোখ মুখ কুঞ্চিত করে নিল দিগন্ত। ঝাঁঝালো কণ্ঠ বলে উঠল, তোকে তো ডিটেলস কেন বলবো বে? দিগন্ত যাবে না, কিন্তু বেলা তো সেই দিগন্তের সীমানা এসেই ঢুকতে হবে। দিগন্তের কোল না ঘেঁষে যে বেলা আসতো যেতে পারবে না। আমি যাব না বলেছে, তাই বলে কেউ আসবে না নাকি? রায়হান ভাবুক গলায় বলল। যদি না আসে? ঘাড় বাঁকিয়ে রাগান্বিত চোখে চাইল দিগন্ত। হিসিয়ে বলল, শালা ঠাড়া পড়ুক তোর মুখে। আরেক উল্টো রাস্তায় দূরে দাঁড়িয়ে আছে একটা গাড়ি। গাড়ির কাজ জানালা দিয়ে দুই বাপ মেয়েকে গাঢ় দৃষ্টি ফেলে দেখছে ফাহাদ। ঘাড়ের কাছে কিছুটা রক্ত জমাট বেঁধে আছে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবার ছুট লাগিয়েছে বেলাকে খোঁজার জন্য। তীব্র মাথা যন্ত্রণা নিয়ে সিটের সাথে পুরো শরীরের ভর ছেড়ে দিল। এই একটা বাচ্চা মেয়ে ফাহাদ দেওয়ানের মাথা ফাটালো দুবার। এদিকে আবার বাপ অন্যদের ফাটালো। ঠোঁট এলিয়ে আপন মনে বিড়বিড় করে আওড়ালো, বাপ কা বেটি নাকি বেটি কা বাপ? যাই হোক,
ফাহাদ দেওয়ানের মন কেড়েছে দুটোই। রাত পেরিয়ে ভোর হয়েছে মাত্র। ভোরের স্নিগ্ধতা প্রকৃতি জুড়ে বিচরণ করছে। হালকা শীতল বাতাসে একটা সুন্দর শীত শীত ভাব। আকাশের বুকে এক ফালি সূর্য মিষ্টি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। এই ভোর সকালে তালুকদার বাড়িতে বড় বড় পা ফেলে আগমন ঘটল বাড়ির বড় ছেলে। সদর দরজা পেরিয়ে বাড়ির ভিতর পা রাখা মাত্রই নিশ্চুপ ঠান্ডা পরিবেশটা ঝংকার তুলল একজনের গলার আওয়াজে। থেমে গেল দিগন্তের চলমান পা দয়। দিগন্ত বেশ ভালো করে জানা এখন ওর সাথে কি ঘটতে চলেছে, তাই আলগোছে পকেটে 2 হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে গেল সেখানেই। ডাইনিং টেবিলের ফ্রুটসগুলো ঠিকভাবে রেখে ধূপধাপ পা ফেলে দিগন্তের সামনে এসে দাঁড়ালো মিতালি। চোখ মুখ অসন্তোষে জর্জরিত। দিগন্তের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, ফোন কোথায় তোর? কোন সুরঙ্গে লুকিয়ে রাখিস? ভুলে সুইচ অফ হয়ে গিয়েছিল। মিতালি তৎক্ষণাৎ এক হাত দিগন্তের সামনে বাড়িয়ে দিল। দুবার হাত নাচিয়ে গমগমে গলায় বলল, যে ফোন কাজের সময় সুইচ অফ থাকে সেই ফোনের দরকার নেই। ফোনে গুরুত্বপূর্ণ ফাইল আছে, দেওয়া যাবে না। তোর ফাইলের গুষ্টি মারি। কতবার ফোন দিয়েছি জানিস? চিন্তায় আমার হাত পা জমে গিয়েছিল, আর তুই ঠুটে সিগারেট টেনে ফুর্তি করে বেড়াচ্ছিলি। তারপর? পরে কল ঢুকেছিল, ধরিসনি কেন? ব্যস্ত ছিল। তোকে না পেয়ে রায়হানকে ফোন দিলাম, এমনি মন মেজাজ খারাপ। আর ও কি বলল? আই লাভ ইউ বলেছে। দিগন্তের দিকে চোখ পাকিয়ে তাকালো মিতালি। মিতালির চাহনি দেখে দিগন্ত ঠান্ডা স্বরে বলল, চোখ পাকানোর কিছু নেই, অন্য কাউকে বলেছে, তোমাকে না। ওকে তো ভালো ছেলে ভাবতাম, তোর সাথে থেকে থেকে তোর মতোই ম্যানারলেস হয়ে গিয়েছে। ফোন তোলে সালাম কালাম নেই, সুজা আই লাভ ইউ। অপর পাশে ব্যক্তিকে সেটা যাচাই করবে না। ওটা একটা কথা। তারপর বলো। মিতালি প্রশ্নাত্মক গলায় বলল, কাকে বলেছিল? দিগন্ত ঠোঁট কামড়ে ধরে 2 সেকেন্ডের মাঝে ঝড়ের গতিতে বলল, তোমার ভাইয়ের বজ্জাত মায়ের পেটের গুণবতী মেয়ের 2 মাত্র ছেলের একমাত্র বোনকে। ভ্রু কুচকে নিল মিতালি। পুরো কথা মাথার উপর দিয়ে গেছে। ফের জিজ্ঞাসা করলো, কি বললি? সুজা সাপটা বলতো বাপু। বলবো? আমার ঘুম পেয়েছে। দিগন্তের এরূপ হেয়ালিপনায় বিরক্ত হলো মিতালি। ধমকের সুরে বলে উঠল, এই তুই বলবি? তারপর দিগন্ত দিকে ভালো করে তাকাতেই খেয়াল হলো দিগন্ত সেই তখন থেকে পকেটে হাত গুজে দাঁড়িয়েছে। কেমন যেন সন্দেহ হলো মিতালির। ওরা দিগন্তের মাঝে দূরত্বটুকু কাটিয়ে দিগন্তের কাছে এগিয়ে বলল, কি ব্যাপার? হাত বের করছিস না কেন? দেখি হাত দেখা তো। চড়বে তুমি? এক বেয়াদব পয়দা করেছে তোমার ভাই, ওর জন্য সারা রাত ঘুম হলো না। এখন তুমি কি শুরু করেছো এসব? চোখ রাঙালো মিতালি। দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালোই হাত দেখা দিগো, নাহলে তোর বাপের সাথে আজ তোর যুদ্ধ লাগাবো আমি। চু শব্দ করলো দিগন্ত। এখনই আরেক ঝামেলা বাঁধাবে মিতালি। রয়ে শুয়ে হাত বের করলো পকেট থেকে। ব্যাস মিতালিকে আর পাইকে শুরু করলো চিৎকার চেঁচামেচি। করবেই বা না কেন? দিগন্তের 2 হাতে রক্ত জমাট বেঁধে কালশিটে দাগ পড়ছে, সাথে ফুলেও গিয়েছে হাত। এই কার সাথে মারপিট করেছিস আবার? হাতের এত বাজে অবস্থা কেন? এইগুলো দেখার জন্য দিনরাত খেটে মরি আমি? বাইরে গিয়ে পালোয়ান সাজো তুমি। একবার নাক ফাটিয়ে আসবা, আর একবার হাত থেতলিয়ে আসবা। কাকে মেরে এসেছিস? পুলিশ কমিশনারের বড় ছেলে ফাহিম দেওয়ান। কথাটুকু বলে আস্তে করে মিতালির পাশ কাটিয়ে ছুট লাগালো দিগন্ত। যে টেপ রেকর্ডার অন হয়েছে এটা এখনো 14 গোষ্ঠী উদ্ধার করবে। কমিশনারের ছেলে কথাটা শুনতে মাথায় হাত পড়ল মিতালি। দিগন্তের যাওয়ার দিকে অগ্নিদৃষ্টি ফেলে গলা ফাটিয়ে চেঁচালো, আজ তোর বাপ চাচা তোর বিচার না করলে তোদের বাড়িতে তোরা থাকিস। গুন্ডা পান্ডাদের সাথে আমি থাকবো না। গায়ে গতরে খেটে মুখে খাবার তুলে দিব, আর তার তেজ বাহিরে গিয়ে বের করবি তোরা। কমিশনারের ছেলেকে তুই মেরেছিস, কমিশনার তোকে ছেড়ে দেবে? জাহান্নামে যা সব, কিচ্ছু বলবো না আর। দিগন্ত রুমে এসে ঠাস করে শব্দ তুলে আটকে দিল দরজা। মিতালি এখনো বকছে। এটা এখন চলবে সারাদিন। রুম সাউন্ড প্রুফ হওয়ায় শান্তি পেল দিগন্তের কান। শরীর ম্যাজম্যাজ করছে, সাথে মাথাও ভার হয়ে আছে। সবকিছু বিরক্ত লাগছে দিগন্তের। পরনের শার্ট খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। লোমসে আবৃত চওড়া প্রশস্ত বুক উন্মুক্ত হলো। টেনে হিচড়ে শরীরটাকে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে পানি ছেড়ে দিল। ঝরঝর করে পানিগুলো দিগন্তের সিল্কি চুলগুলো ভিজিয়ে শরীর বেয়ে পড়তে শুরু করলো। হাত দুটোতে পানির স্পর্শ পেতে চিনচিন করে জ্বালা পোড়া শুরু হলো, কিন্তু সেটা নিয়ে কোনো ভাবাবেগ নেই দিগন্তের মাঝে। কপালের কাছে লেপটে যাওয়া চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে ঠান্ডা পানির আরামটা গায়ে টেনে নিতে লাগলো। বুকের লোমগুলোর মাঝে একপাশে জল জল করছে সেই ছোট্ট লেখাটা বিন্দুচারিণী। শাওয়ার শেষে কোমরে
টাওয়েল পেঁচিয়ে বের মাত্র হয়েছে দিগন্ত ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হালকা ভেজা চাপদাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে ফোনটা হাতে নিল। রায়হানের নাম্বারে ফোন দিয়ে দরকারি কিছু কথা সেরে ফোনটা রাখতে নিলে হাত লেগে তার নিচের নাম্বারে কল চলে গেল। মহাবিরক্ত নিয়ে ফোনটা কেটে দিতে চেয়েও আটকে গেল। ততক্ষণে অপর পাশের বান্দা ফোন পিক করেছে। কি বলবে দিগন্ত, চুপ করে রইল। ফোন এক হাতে কানে চেপে ধরে আরেক হাতে সিগারেট নিয়ে মুখ ধরল। তারপর লাইটার সামনে এনে আগুন দিল সিগারেটের মাথায়। মুখে কোনো কথা নেই। ফোন কানে নিয়ে ফসফস করে সিগারেটে টান দিতে লাগলো। এভাবে কাটলো কয়েক মিনিট। এদিকে পুরো সাফেদে মোড়ানো একটা আলিশান রুমে কোমর সমান চাদর টেনে উপুর হয়ে শুয়ে আছে ফাহাদ। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, চওড়া হলদে ফর্সা, পিঠটা খোলা, জিম করা মাংসল পেশিগুলো ফুলে আছে। এক হাত মাথার কাছে বালিশে জড়িয়ে রেখেছে, আরেক হাত কানে ফোন ধরে রেখেছে। অপর পাশ থেকে এতক্ষণে কোনো সারা শব্দ না পেয়ে হালকা করে মাথা উঁচিয়ে ঘুমে ভরে থাকা লাল চোখ জোড়া টেনে করলো। দিগন্তকে এখনো লাইনে দেখে আবারও শুয়ে পড়ল। এক পাশ থেকে আরেক পাশে ফোন ধরে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে উঠল, আমি কি তোর প্রেমিকা লাগি? ফোন দিয়ে চুপচাপ আমার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনে ভেতরের ফিলিংস জাগাচ্ছিস? এই বিদ্রুপের স্বরে ভেসে এলো অপর পাশ থেকে, তুই নিজেকে আমার নায়িকা ভাবছিস নাকি? শালা হিজড়া। দেখেছিল বলছে। নট ইন্টারেস্টেড। সমস্যা আছে তোর? হারপাল খাস? চোখ খুলে বেড সাইডে হেলান দিয়ে বসলো ফাহাদ। ফোনটা লাউডে দিয়ে পাশ থেকে বিয়ারের ক্যানটা হাতে নিল। তাতে সিপ দিতে দিতে বলল, হারবাল বিষয়ে ভালোই অভিজ্ঞতা দেখছি, কাজে লাগাস বুঝি। যাক, অনেক উপকার করলি। ঠোঁট কামড়ে ধরলো দিগন্ত। বাঁকা গলায় বলল, কাল বেলা খোঁজ দিয়েছিলে, তাই একটা ছোট হেল্প করে শোধবোধ করে দিলাম। ক্যানে শেষ চুমুক দিয়ে দিগন্তকে কটাক্ষ করে বলল ফাহাদ, শালা ইতর, ইত্রামি করার জায়গা পাস না? এসব করার জন্য ফোন দিয়েছিস? কল লিস্টের সামনে ছিলে, হাত লেগে চলে গিয়েছে। যাক, জীবনে দুবার ফোনে কথা হয়েছে, সেটা আমি দিয়েছিলাম। ভুল করে হলেও তুই দিয়েছিস। কারেক্ট, ভুল করি। সজ্ঞানে কোনোদিনও দিগন্ত তালুকদারের প্রয়োজন পড়ে না কাউকে ফোন দেওয়ার। ঠোঁট বাঁকিয়ে হাসলো ফাহাদ। গমগমে স্বরে আওড়ালো, এত আত্মবিশ্বাস নিয়ে ঘুরিস? টেক মাই চ্যালেঞ্জ, চতুর্থবারের ফোনটা তোর কাছ থেকে আসবে। সিগারেটের অবশিষ্টটা অ্যাস্ট্রেতে ফেলে দিগন্ত বলল, স্বপ্নই দেখতে থাক শালা। বলে লাইন কেটে দিল। ফোনটা পাশের কাউচে ছুঁড়ে দিয়ে টানটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। একটু না ঘুমালে শান্তি পাবে না। টুটটুট শব্দ তুলে লাইন বিচ্ছিন্ন হতেই উড়ুর উপরে রাখা ফোনের স্ক্রিনে আলোকপাত করলো ফাহাদ। মাথার ব্যথা তো আগে থেকেই ছিল, এখন কাঁচা ঘুম ভাঙার কারণে ঘাড়ের শিরা উপশিরায় দপদপ করে যন্ত্রণা শুরু হয়েছে। দু আঙ্গুল উঠিয়ে ঘাড়ে স্লাইড করতে করতে বিড়বিড়ালো। বেলা গড়িয়েছে। সকালের মিষ্টি পরিবেশটা এখন প্রখর রোদে উত্তপ্ত আবহাওয়ায় রূপ নিয়েছে। পাটোয়ারি বাড়ির সবাই হাসপাতালে পড়ে রয়েছে, থাকবেই বা না কেন। বাড়ির 3টা মানুষ 3 দিকে অ্যাডমিট। বেলার দাদির অবস্থা আগের থেকে এখন ভালো, তার দেখভালের জন্য রিনা রয়েছে সেখানে। আমেনা অসুস্থ শরীর নিয়ে 2 মেয়ের কাছে ছোটাছুটি করছে। বেলাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বৃষ্টির অবস্থা বেশ নাজুক ছিল, এতক্ষণ অবজারভেশনে রেখেছিল। খানিক আগে কেবিনে শিফট করা হয়েছে, এখন আশঙ্কামুক্ত। পাতার প্রায় সবগুলো ওষুধ খেয়ে নিয়েছিল, বেশি দেরি হয়নি বলে জোর বাঁচা বেঁচে গিয়েছে। ওয়াশ করার সময় ডাক্তাররা ভরসা দিতে পারছিল না, কোনো ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে বৃষ্টির। এখনো পরিবারের কেউ আসেনি ওর কাছে, কেবিন পুরো ফাঁকা। জ্ঞান ফিরে পাশে কাউকে পায়নি, নিজের উপর তাচ্ছিল্য হাসলো। তখনই দরজা ঠেলে প্রবেশ করলো রহমান। ভেতরে ঢুকে একবার তাকালো না বৃষ্টির দিকে, দরজা ভেতর থেকে লক করে দিয়ে বৃষ্টির পাশে চেয়ার টেনে বসলো। কেবিনেট থেকে একটা কমলা নিয়ে খোসা ছাড়ালো। বৃষ্টির মুখের সামনে এক অংশ ধরলো। বাবার দিকে নীরবে চেয়ে আছে বৃষ্টি। মুখের সামনে খাবার ধরাতে চোখ জোড়া ছলছল করে উঠল। রহমান এখনো তাকায়নি ওর দিকে। বৃষ্টি তাকে ডাকতে চাইছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের করতে পারছে না। খুব কষ্টে আটকে আটকে ডেকে উঠল, আব্বু। শুনলো রহমান, জবাব দিল, কিন্তু তবুও চাইল না ওর দিকে। বলো। মারবেন না? না না না। বকবে না? না না না। আমার তো মরে মরে যাওয়া উচিত ছিল। ভালো, আমি আর বেঁধে রাখিনি তোমাকে। বৃষ্টি আরো কিছু বলতে চাইলো, কিন্তু আটকে দিল রহমান। ফলের টুকরাটা বৃষ্টি মুখে এগিয়ে দিয়ে বলল, আগে শেষ করো, তারপর বেলাকে খাওয়াতে হবে। রহমানের কথা কানে পৌঁছাতে বৃষ্টির শান্ত চাহনি হিংসাতে ভরে উঠল। শক্ত আওয়াজে বলল, অসুস্থ আমি, তাও ছোট মেয়েকে নিয়ে বেশি চিন্তা তোমার। দীর্ঘশ্বাস ফেলল রহমান। বৃষ্টির ধারণা বেলাকে সবাই ওর থেকে বেশি ভালোবাসে। বেলা হওয়ার কারণে বৃষ্টিকে ওর দাদির হাতে তুলে দিয়েছে, ওর জন্য বৃষ্টির আদর ভালোবাসা কমে গিয়েছে। এই অবাস্তব ধারণাগুলো মনে পুষে রেখে বেলার প্রতি দিনকে দিন প্রচণ্ড রূপে হিংসাত্মক হয়ে উঠছে বৃষ্টি। রহমান আরেক টুকরো কমলা মেয়ের মুখের সামনে দিয়ে
এতক্ষণ পর তার মুখের দিকে তাকায়। মাত্র কয়েক ঘন্টায় শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছে, ফুলো গালগুলো ঝরে গিয়েছে। মেয়ের এহেন অবস্থা বুকে আঘাত হানে রহমানের। হাতের ফলটা আবারও বৃষ্টির মুখে দিয়ে ওর এক হাত টেনে নিজের 2 হাতের মাঝে নেয়, হাতের উল্টো পিঠে সস্নেহে পরশ বুলিয়ে গালে সাথে ধরে। আবেগপ্রবণ কণ্ঠে বলে ওঠে, এই হাতগুলো এত ছোট ছোট ছিল। এই হাত আব্বুর হাত ধরে আস্তে ধীরে বড় হলো। এখন এই হাতের মালিক আর দরকার নেই আব্বুর। নিজের জীবনে সব ডিসিশন নিজেই নিতে পারে। আব্বুকে অপরাধী করে দুনিয়া ছাড়ার পরিকল্পনাও বানাতে পারে। ফুপিয়ে ওঠে বৃষ্টি। একরাশ অভিমান জড়ানো মন নিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, আমি অনেক খারাপ, কেউ ভালোবাসে না আমাকে। হাত উঠিয়ে বৃষ্টির চুলে বিলি কাটে রহমান। বাবার আদরে আরো বেশি আহ্লাদ পায় বৃষ্টি। আবারও বলে, আমি মরে গেলে তোমরা শান্তি পেতে, বোঝা কমে যেত। সন্তান বাবার বোঝা হয় না আম্মা। বাণী বেলার মতো ভালো মেয়েরা হয় না, বৃষ্টির মতো খারাপ মেয়ের সবার বোঝা হয় আব্বু। আমি তোমাকে তোমার পছন্দের মানুষের সম্পর্কে গড়তে দেইনি বলে এক কথা মনে হলো তোমার? কি চাও তুমি? সব জেনে শুনে মেয়েকে 2 বিয়ে করা একটা চরিত্রহীন লাফাঙ্গা ছেলের হাতে তুলে দেব কারণ মেয়ে তাকে ভালোবাসে? ভালোবাসলেই বুঝি সুখ পাওয়া যায়? যদি তাই হয়, যদি তুমি আমাকে ফুল সিওরিটি দিতে পারো ওরকম ছেলেকে বিয়ে করার পর তুমি সুখী থাকতে পারবে, তবে আমি মেনে নিব। কিন্তু আদৌ বিয়ে করবে তো? তুমি কি অস্বীকার করতে পারবে ছেলেটা তোমাকে বাজে অফার করেনি? ছোট হয়ে এলো বৃষ্টির মুখ, ভেসে এলো বৃষ্টির ধীর কণ্ঠ, তুমি ভুল বুঝছো, আমি এখন আর সেসব চাই না। তাহলে বেলাকে কোথায় পাঠিয়েছি তাই? রহমানের প্রশ্নের দৃষ্টি এলোমেলো হয় বৃষ্টির। কাঁপা কাঁপা গলায় বলে, এটাও বলে দিয়েছে আমার এক বন্ধুর কাছে। মিথ্যা বলার প্রয়োজন নেই, তোমার অজানায় অনেক কিছু হয়ে গিয়েছে। প্রশ্নাত্মক চাহনিতে রহমানের দিকে চাইলো বৃষ্টি। বাবার শক্ত দৃঢ় দৃষ্টি দেখে মাথা নিচু করে ফেললো। সেদিন যখন তুমি আমাকে বুঝিয়েছিলে তখনই ফাহিমের সাথে আমি সব যোগাযোগ বিচ্ছিন্ন করেছি, কিন্তু তাও ও মানুষ লাগিয়ে আমার রুমের দিকে ইটের টুকরো ছুটতো, আমাকে নানাভাবে ডিস্টার্ব করছিল। তাই একটা কাগজে আমি আমার সব কথা লিখে সবার আড়ালে বেলার হাতে পাঠিয়েছিলাম। আর তোমাদের থেকে আমি নামক বোঝাটা সরিয়ে ফেলতে আত্মহত্যা করার চেষ্টা করছিলাম। তোমার মনে হয় কি বেলার বিপদ হতে পারে? যাদের কাছে পাঠিয়েছিলে তারা কি ভালো মানুষ ছিল? চমকে তাকালো বৃষ্টি। নিজের জীবনের টানাপোড়ের মাঝে অন্য কিছুর খেয়াল আসেনি ওর। থেমে থেমে বলল, বেলা তো ছোট মানুষ। শকুনদের নজরে ছোট বোন থাকে না আম্মা, নিয়ে গিয়েছিল বেলাকে। কথাটা শুনতেই কান্নায় ভেঙে পড়লো বৃষ্টি। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। রহমান একটা দীর্ঘশ্বাস টেনে মেয়ের মাথা বুকে আগলে নিল। আদর মিশ্রিত গলায় বলল, বড় হয়েছেন আম্মা, এখনো ছোটদের মতো মনোভাব কেন? আপনি আমাদের বোঝা না। সন্তান ভালো হোক বা খারাপ হোক, কখনো বাবা মা এর বোঝা হয় না। আপনি আমার বাচ্চা, হাজারো ভুল করতে পারেন, সেগুলো শুধরে দেওয়ার জন্য তো আব্বু আছে। ছেলেগুলো আপনাকে ডিস্টার্ব করেছিল, বলেননি তো কাউকে? আব্বুর কাছে মনের সব কথা বলবেন। আব্বুকে বলতে না পারলে আম্মুকে বলবেন, আম্মুকে না পারলে বড় আপাকে বলবেন, ছোট আব্বুকে বলবেন, ছোট আম্মুকে বলবেন। এত মানুষ পাশে থাকতেও আপনি বোকার মতো মানসিক চাপ নিয়ে ঘুমের ওষুধ খেয়ে নিলেন। এটা কি অন্যায় নয়? সব কথা শুনলো বৃষ্টি। বাবার বুকে পড়ে অঝোর ধারায় কাঁদলো। কেন কাঁদলো নিজেও জানে না। বুকের মাঝে যে দম বন্ধ করা অবস্থাটা ছিল সেটা নিমিষে গায়েব হয়ে গেল কিভাবে যেন। কি বুঝলো কে জানে। কাঁদতে ভালো লাগছে তাই কাঁদছে। এতদিনে মনে পুষে রাখা রাগ জেদ অভিমানে পানি পড়েছে হয়তো। হালকা লাগছে নিজেকে। রহমান নীরবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কান্না থামানোর চেষ্টা করছে না। কিছু কান্না ঝরা মন্দ নয়, যদি মনে শান্তি আসে তাহলে কাঁদুক। দিগন্ত ভাই, দেখেন বাবু কাঁদছে। বেলার আওয়াজ শুনে ভারী অবাক হলো দিগন্ত। চোখ ঘুরে আশেপাশে দেখলো না, এটা তো ওরই রুম। তাহলে বেলার আওয়াজ পাচ্ছে কেন? আবারও ভেসে এলো একই ডাক। ডাকের উৎস খুঁজতে উৎসুক নজরে দরজার সামনে তাকালো দিগন্ত। এতেই যেন ঝটকা খেলো। মাথা ঘুরে গেল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। শুকনো কাশি উঠল। মাথায় থাব্বা মারতে মারতে বড় বড় কদম ফেলে পাক্কা গিন্নিরূপী বেলার সামনে এসে দাঁড়ালো। বেলার রূপ দেখে চক্ষু কোটর ছেড়ে হাত খুলে আসতে চাইছে ওর। বেগুনি সবুজ রঙা জামদানি শাড়ি কোমরে গুজেছে, চুলগুলো ঢিলে করে হাত খোপা করা। ছোট ছোট চুলগুলো খুলে ছড়িয়ে রয়েছে। কপালের মাঝ বরাবর একটা কালো বিন্দি, কানে ছোট ছোট ঝুমকা, 2 হাত একটা করে সোনালি চুড়ি। সবশেষে নজর আটকালো নাকের মধ্যেখানে। অবাক, চরম অবাক দিগন্ত। নাকের মাঝ বরাবর বিদ্যমান জল জল ছোট্ট ফুল আকৃতির নাকফুলটা দেখে থমকে গেল। হৃদয়ের কোনো গোপনে ধাক্কা লাগলো প্রচণ্ডভাবে। সব মিলে ছোটবেলার সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। ছোটবেলা আদতে কি এটা দিগন্তের সেই ছোট বোকা বেয়াদব মেয়েটা?
মুখাকৃতি তা হলেও ভাবভঙ্গিমা সাজগোজে তার বিন্দুমাত্র রেশ নেই। বেলার এই রূপে মত্ত হলো দিগন্ত। দেখলো মন ভরে, খুঁটে খুঁটে দেখলো, কিন্তু হুট করে চোখ আটকালো বেলার কোল জুড়ে পড়ে থাকা ছোট একটা বাচ্চায়। উকি দিয়ে মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সুবিধা করতে না পেরে মুখ ফুটে বলেই ফেললো, কার বাচ্চা এটা? কাছে তো আমাকে বলছিস কেন? শান্ত সুন্দর চোখ ও মুখ মুহূর্তেই ভয়ঙ্করী রূপ নিল। গর্জে উঠল সামনের রমণীটা। গর্জানি শুনে ভয় পেল দিগন্ত, সাথে অবাক হলো, এ আবার কেমন রূপ? কার বাচ্চা মানে? ফাজলামো কেন করছেন আমার সাথে? বাচ্চা জন্ম দিয়ে এখন বলছেন কার বাচ্চা? সপ্ত আসমান থেকে ধপ করে মাটিতে পড়ল দিগন্ত। বিস্মিত ধ্বনিতে চেঁচিয়ে উঠল, কি? এই ভণ্ড কে তুই? দিগন্তের থেকে দ্বিগুণ কণ্ঠে চেঁচালো বেলা। এই লোক নিজের বউকে কেন বলছেন কে তুই? লজ্জা লাগে না? আব্বু ঠিকই বলতো, গুন্ডা মাস্তানদের কোনো গ্যারান্টি নেই। এগুলো লেবাসধারী। বউ বাচ্চাকে ভুলতেও সময় নেয় না। আমার আদর্শ আব্বুর মতো সব পুরুষ হতে পারবে না। ভুল করেছি আমি আপনার সাথে বিয়ে করে। কথাগুলো ঝাঁঝালোভাবে বলে হাতের বাচ্চাটাকে এক হাতে নিজের সাথে চেপে ধরে পাশে থাকা ফ্লাওয়ার ভাস উঠিয়ে সজোরে ফিক মারল দিগন্তের দিকে। চিৎকার ছুড়ে এক লাফে উঠে বসলো দিগন্ত। জোরে জোরে শ্বাস টানে বুক ডলতে লাগলো। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক। বুকে হাত রেখে নজর বুলালো রুমে। না, দরজা লক করা সেরকম কিছু নেই। বুঝতে বাকি রইল না ইহা এক ভয়ানক স্বপ্ন। নিজেকে একটু শান্ত করে হাত দিয়ে চোখ মুখ ডলে বিড়বিড় করে বলল, ছি ছি ছি, তবা তবা, এ কেমন স্বপ্ন? যে স্বপ্নে পুচকে বেয়াদব মেয়ে আমাকে এত কথা শোনালো, সেই স্বপ্ন 14 গোষ্ঠীর ওয়াক্ত। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো দুপুর 12টা বেজেছে মাত্র। ফোনটা আবার সেখানে রেখে বলল, যদি বিশ্বাস করি না ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু এসব ব্যাপারে নো রিস্ক। ভাগ্য ভালো কাল রাতে ঘুমায়নি। ভোরের সব ফাউল স্বপ্ন দেখলে, না না, আল্লাহ মাফ করুক, এমন রণচন্ডিয়া বউ আমার চাই না। বেয়াদব হোক, তবে নাদানটাই ভালো। পরক্ষণে আবারও নিভে আসা গলায় বলল, বিয়ে নিয়ে বাসন নেই, সোজা বাচ্চা নিয়ে স্বপ্ন দেখলাম। এদিকে আমার বাচ্চা বড় হওয়ার বয়সে বউ বড় হচ্ছে। সবই নসিবের খেলা। কবে বড় হবি বেলা? তোর জন্য আমার জীবন জীবন সব গেলরে গেল। হাতের ফোন দু আঙ্গুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে নামছে দিগন্ত। ডাইনিংয়ে এসে পদযুগল ধীর হলো। খিদেই পেট ডাকছে, কিন্তু খাবার আদৌ জুটবে কিনা সন্দেহ। তবুও গলা পরিষ্কার করে ডাকলো। মনি? রান্নাঘর হতে বড়সড় টিফিন ক্যারিয়ার হাতে বের হলো মিতালি। চোখ মুখ থমথমে। দিগন্তের পাশ কেটে টেবিলের উপর রাখলো সেটা। টেবিলে আগে থেকে দুটো টিফিন ক্যারিয়ার। বুঝলো দিগন্ত এগুলো হাসপাতালে যাবে সব, কিন্তু এখন নিজেদের পেটে দুটো না দিলেই নয়। কাল দুপুরে লাস্ট খেয়েছে, তারপর আর দানা পানি পড়েনি পেটে। একটা চেয়ার টেনে বসতে নিলে ভেসে এলো ক্যারক্যারে আওয়াজে বলা বাণী, আমি এগুলো নিয়ে যেতে হবে। বাণী সকালেই চলে গিয়েছে। বাড়ির এক কর্তা আর দিহান অফিসে জরুরি মিটিং তাদের। আর এক কর্তা রাতে ফিরেনি। আমি একা যাব কিভাবে? চেয়ারে বসে মিতালির মুখের দিকে ফিরে দিগন্ত বলল, আগে খেয়ে নেই, তারপর নিয়ে যাচ্ছি। আমিও সেখানে যাব। হ্যাঁ, সেই গোগ্রাসে গেল আর ফুটানি মারিয়ে বেড়াও, সাথে প্রতিদিন নাক মুখ ফাটিয়ে আসো। বিরক্ত হলো দিগন্ত, সাথে রাগ লাগলো প্রচুর। অন্য সময় হলে গায়ে মাখতো না, কিন্তু এখন খিদের চোতে মাথা ঠিক রাখতে পারছে না। কাচের গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেলো। বাঁকা চোখে তা দেখলো মিতালি। তারপর প্লেটে খাবার বেড়ে দিগন্তকে দিল। কিছু সময়ের মাঝে খাওয়া শেষ হলো দিগন্তের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টিস্যু দিয়ে হাত মুছে মিতালিকে বলল, বাইরে অপেক্ষা করছে, এসো তাড়াতাড়ি। গাড়ি পার করে হাসপাতালের ভিতর ঢুকলো দিগন্ত। মিতালি অনেকক্ষণ আগেই এসেছে, হয়তো তার হাড়ে বজ্জাত মায়ের কেবিনে গিয়েছে। দিগন্ত পা বাড়ালো বেলার কেবিনের দিকে। ওর কেবিনের কাছাকাছি আসতে একটা মিষ্টি কণ্ঠস্বর শুনে থেমে গেল। চিনতে ভুল করেনি দিগন্তের চতুর মস্তিষ্ক। আপনা আপনি ঠোঁট দুটো স্বীয় জায়গা থেকে আলাদা হলো। পিছু ঘুরে চোখে পড়লো ছোট্ট বাচ্চা মেয়েটাকে। পা সমান গোলাপি ফ্রক পরিহিত, সিল্কি চুলগুলো দুপাশে উঠে ঝুটি গাঁথা, ফোলা ফোলা লালা ভাব গাল, হাতে একটা তুলতুলে টেডি। শরীর হালকা ঝুঁকিয়ে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল বাচ্চাটাকে। টুপটুপ করে দুটো চুমু এঁকে নরম গলায় বলল, পতাশা বেবির দেখা পেলাম অবশেষে। প্রত্যাশা খিলখিল করে হেসে উঠল। এক হাত দিয়ে দিগন্তের গলা ভালোভাবে জড়িয়ে ধরে বলল, পতাসা তোমাকে এতগুলো মিস করেছে ভাইয়া। ছোট্ট বাচ্চা মেয়েটার এত মিষ্টি গলার আওয়াজে মুগ্ধ হলো দিগন্ত। সাথে ভাইয়া ডাকটা শুনে মনে কেমন যেন একটা প্রশান্তি লাগছে। দিগন্ত হাত উঁচিয়ে প্রত্যাশার নাক আলতো করে টিপে দিয়ে বলল, পতাশা বেবি আবারও একা একা ঘুরছে। মানা করেছিলাম না সেদিন? তোমার বাবা মা বারবার একা ছেড়ে দেয় কেন? পাতলা গোলাপি রঙা ঠোঁট দুটো নাড়িয়ে প্রত্যাশা বলে উঠল, মাম্মা তো ওই আপুতার কাছে, আমি চুপ করে বেরিয়ে এসেছি বেলা আপুর কাছে যাওয়ার জন্য। ওখানে অনেক লোক, ভালো লাগছিল না। তাই আমিও তোমার বেলাপুর কাছেই যাচ্ছি।
যাবে আমার সাথে? মাথা ঝাঁকালো প্রত্যাশা, সাথে নড়ে উঠল দুপাশে ঝুঁটি দুটো। তা দেখে দিগন্ত দুষ্টুমি করে বলল। পতাশা বাচ্চা, তোমার দুপাশে দুটো শিং নড়ছে। দিগন্তের কথা শুনে একপাশে ঝুঁটি টেনে ধরে আবারও খিলখিলিয়ে হাসলো প্রত্যাশা। বেলার কেবিনে ঢুকলো দিগন্ত কোলে প্রত্যাশা। দিগন্তকে দেখে রিনা বেলার পাশ থেকে উঠে দাঁড়ালো, হালকা হেসে দিগন্তের কাছে এসে বলল। ভালো হয়েছে বাবা এসেছো। তুমি একটু বেলার কাছে থাকো। এত এখনো ঘুমাচ্ছে। বৃষ্টিটার জ্ঞান ফেরার পর থেকে আর দেখা হয়নি আমার সাথে। আমি একটু ওর কাছে যাই। বেলাকে একা ছেড়ে যেতে পারছিলাম না। দিগন্ত ছোট্ট করে জবাব দিল। আচ্ছা। চলে গেল রিনা। রিনা যেতে প্রত্যাশাকে একটা চেয়ারে বসিয়ে বেলার কাছে এলো দিগন্ত। গভীর দৃষ্টি ফেলে অবলোকন করলো ওকে। ঘুমাতে ঘুমাতে চোখ মুখ ফুলে গিয়েছে, নাকের দুপাশ কিছুটা তৈলাক্ত হয়ে আছে। পকেট থেকে সফেদ রুমালটা বের করে আস্তে করে মুছে দিল তা। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। কাল রাতটা এখানেই ছিল দিগন্ত। সামনে বেলার পরীক্ষা, অথচ মেয়েটা ট্রমাটাইজড হয়ে আছে। এক হাত বাড়িয়ে বেলার গালে রাখলো, বুড়ো আঙুল দিয়ে হালকা স্লাইড করলো। তখন টিপ টিপ করে চোখ খুললো বেলা। ঘুম ভেঙেছে। চোখ খুলে পাশে বসা দিগন্তের দিকে দৃষ্টি ফেললো। বেলাকে উঠতে দেখে আলগোছে হাতটা সরিয়ে নিল দিগন্ত। ঘুম জড়ানো গলায় ডেকে উঠলো বেলা। দিগন্ত ভাই, আব্বু কোথায়? সরু হলো দিগন্তের চোখ, তেরা ভাবে জবাব দিল। জানি না। ডেকে দিবেন? পারবো না। ফোলা ঠোঁট মুহূর্তেই উল্টে দিল বেলা। তা দেখে দিগন্তের ভালো লাগলো। বেলার ঠোঁট উল্টানোটা বেশ উপভোগ করে। প্রত্যাশার দিকে ফিরে বলল। পতাশা বেবি, তোমার থেকে বেলা ছোট বাচ্চা। নিজে থেকে এত বড় বেলা আপুকে ছোট বলা হি হি করে হাসলো প্রত্যাশা। বেলা এতক্ষণ খেয়াল করেনি ওকে। দিগন্তের কথা বলায় সেদিকে তাকালো। আস্তে করে হাত নাচিয়ে ওকে নিজের কাছে ডাকলো। প্রত্যাশা চেয়ার থেকে নেমে গুটি গুটি পা ফেলে দিগন্তের কাছে দাঁড়ালো। দিগন্তকে তুলে নিয়ে বেডে বেলার পাশে বসিয়ে দিল। বেলা প্রত্যাশার গাল টানার জন্য হাত উঠাতে গেলে ব্যথাতুর শব্দ করে উঠল। ঝট করে দিগন্তর মুখ বরাবর চলে এলো। বেলার হাতের উপরে হাত রেখে অস্থির চিত্তে জিজ্ঞাসা করলো। ব্যথা পেয়েছিস বেশি? এত নড়াচড়া করার কি আছে বেয়াদব? বেলা চোখ বন্ধ করে নিয়েছিল। হাতের কনুয়ের কাছে বাজেভাবে কেটে গিয়েছে, তাই এত ব্যথা। কাঁদো কাঁদো গলায় বলল। বুঝতে পারিনি। দিগন্ত ভরাট গলায় বলল। কাঁদতে চাইছিস কেন? আমি কি তোকে বকেছি না মেরেছে? বেলা চোখের এক বিন্দু পানি বিসর্জন দিয়ে সোজা গলায় বলল। এখনই তো বকলেন। কখন? বেয়াদব বললেন যে। দিগন্ত কিছুক্ষণ শান্ত চোখের বেলার দিকে চেয়ে থাকলো। একে এখন কে বুঝাবে দিগন্ত তালুকদার এই নাদানটাকে ভালোবেসে বেয়াদব ডাকে? এত সুন্দর ডাকটাকে কোন শালায় গালি উপাধি দিয়েছিল তার পশ্চাৎ দেশে? 2-4 ঘা দিয়ে মনের আশ মেটাতো দিগন্ত। ফোঁস করে শ্বাস ছেড়ে দিগন্ত নরম কণ্ঠে বলল। বকিনি। তারপর আবার বেলার মাথায় হাত রাখলো। কেমন লাগছে এখন? খাবি কিছু? বেলা উত্তর দিল না, আবারও ডেকে উঠল। দিগন্ত ভাই, ওই লোকগুলো অনেক বাজে। মোচড় দিয়ে উঠল দিগন্তের অন্তঃস্থল। নিজেকে স্বাভাবিক রেখে ঠান্ডা গলায় বলল। তোর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড়েনি তোর দিগন্ত ভাই। হুট করে বেলা হাত বাড়িয়ে দিগন্তের শার্টের এক কোণে জোরে চেপে ধরলো। অভিমানী গলায় বলল। ওরা আমার তৎক্ষণাৎ বেলার কাছাকাছি ঝুঁকে গেল দিগন্ত। ঠোঁটে 1 ইঞ্চি দূরত্বে আঙ্গুল রেখে বলল। কিছু হয়নি, ভবিষ্যৎ আর কিছু হবে না। কেউ আর তোকে কোনো বাজে কথা বলতে পারবে না। এখন থেকে নিজ ইচ্ছা মতো যেখানে খুশি ঘুরবি ফিরবি। কেউ তোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। যা হয়েছে সেসব মাথা থেকে ছেড়ে ফেল। বেলা চুপচাপ দিগন্তের মুখের দিকে চেয়ে আছে। ওকে কথা বলতে না দেখে দিগন্ত আবারও বলল। বললাম না কোনো ভয় নেই তোর। পুরোনো কথা মনে রেখে যদি কষ্ট পেয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। 2-3 বাদে পরীক্ষা, খাবি ঘুমাবি আর পড়বি, বুঝছিস? মাথা নাড়িয়ে সায় জানালো বেলা। বেলার চোখ গড়িয়ে পানি পড়তে নিলে ছোট ছোট হাত দিয়েছে মুছে দিল সেটা প্রত্যাশা। তারপর বেলার গলা জড়িয়ে ধরে বলল। তুমি কাঁদছো কেন? এত বড় মেয়ে হয়ে কাঁদছো? আমি তো ছোট বেবি, তাও কাঁদি না। বেলা মুচকি এসে প্রত্যাশার গালে একটা চুমু দিয়ে বলল। প্রত্যাশা কার সাথে এসেছে? প্রত্যাশা দিগন্তকে দেখিয়ে বলল। ভাইয়ার সাথে। বেলা বেখেয়ালিতে প্রত্যাশার সাথে তাল মিলিয়ে বলতে নিয়েছিল। ও দিগন্ত ভাই। গর্জে উঠল দিগন্ত। বেলা। থেমে গেল বেলা। টুকুর টুকুর দৃষ্টি ফেলে বলল। কি? দাঁতে দাঁত চাপলো দিগন্ত। তোকে বলেছি না এভাবে বলবি না। বেলা সরল গলায় বলল। কিভাবে? রাগী চোখে তাকালো দিগন্ত। শান্ত থাকতে চাইলেও বেলা থাকতে দেয় না ওকে। দুনিয়া উল্টে যাক, অসভ্য মেয়েটাকে একটা না একটা বেয়াদবি করতেই হবে। স্বপ্নে বাচ্চা নিয়ে আসে, আবার বাস্তবে ভাইয়াটাকে হুট করে মেজাজের খেই হারিয়ে ফেললো। হিসিয়ে বলল। তুই চরম বেয়াদব, সব তোর বাপের দোষ। 3টা মেয়ে পয়দা করে সামলাতে পারে না,
যখন পারবে না তখন আনে কেন বুঝি না। আর এনেছে যখন, তখন বৃষ্টির জায়গায় তুই আসলে না কেন? এতদিন আমার বিয়ে বাচ্চা সব হয়ে যেত, কোনো কাজের না তোর বাপ। দেখিস, দুটো মেয়ে নিব আমি, তারপর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মেয়েকে কিভাবে মানুষ করতে হয়। দিগন্তের কথা শেষ হতে বেলা সোজা প্রশ্ন করলো। আপনার দুটো মেয়ের সাথে আমার আব্বুর কি সম্পর্ক? দিগন্ত বাঁকা গলায় বলল, তোর বাপের সাথেই সব। আমার মেয়েরা তার মেয়ের থেকেই আসবে, তার জন্মর নাদান আমার বাচ্চাদের জন্মাবে। দিগন্তের ঘোরপ্যাচ কথা মাথায় ঢুকলো না সরল বেলার। কি বললেন? মুখ দিয়ে চু শব্দ বের করলো দিগন্ত। কত সাধারণভাবে বলল, তাও এই মেয়েটা বেয়াদবের মতো প্রশ্ন করছে। বিরক্তিতে চিড়চিড়িয়ে উঠে বলল, তুই কথা বুঝবি না, তোর বাবার আমি বুঝবো। বেলাও জোরসে মাথা নাড়িয়ে বলল। ওহ আচ্ছা। ভ্রু গুটালো দিগন্ত, জিজ্ঞাসা করলো, কি আচ্ছা? নির্ভেজাল জবাব এলো বেলার কাছ থেকে। আমি গাধা, বুঝবো না, আমার বাপ আর আপনি বুঝবেন। ফোর্স করে শ্বাস ছাড়লো দিগন্ত, মনের ভিতর ফাটিয়ে চেঁচাচ্ছে। তুমি অসভ্য বেয়াদব, সাথে একটা আবাল। যা বোঝার তা বোঝো না, বাকি সব বোঝো। বেলার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে দিগন্তের মুখ ফুটে এটা বের হয়ে যেত, কিন্তু কপাল বেলাকে এসব বলাও যা, না বলাও তা। দেখা যাবে ওর লাইনটাই উল্টো ওকে শোনাচ্ছে, তাই মুখ ফুটে কিছু বলল না। শান্ত চাহনি ফেলে বাহিরের দিকে গেল। টানা 1 মাস গাধার খাটুনি কেটে আজ ইতি হলো বেলার মাধ্যমিক জীবনের। শরীর মন এখন পুরোপুরি চাঙা। মনের ভয় ভীতি কবেই হাওয়া হয়ে গিয়েছে টেরও পায়নি। পাবেই বা কিভাবে? ওকে কেউ আগের কোনো কিছু মনে করার ফুরসত দেয়নি। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে। হল ছেড়ে বেরিয়ে রাইমা আরও রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। পরীক্ষার কেন্দ্র প্রায় খালি হয়ে গেল, কিন্তু ওদের কথা ফুরালো না। গেটের কাছে বেলার জন্য অপেক্ষা করছে দিহান আর বাণী। এতদিন রহমান পাটোয়ারি বেলাকে নিয়ে আসা যাওয়া করেছে, আজ বাণী আর দিহান পাটোয়ারি বাড়ি যাবে, তাই রহমান পাটোয়ারিকে আসতে বারণ করেছে। গেটের সামনে আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে ওরা, অথচ বেলার বের হবার নাম নেই। একের পর এক সব বের হয়ে এতক্ষণে হয়তো বাড়ি চলে গিয়েছে। বেজায় চটে গেল বাণী। দিহানের দিকে তাকে কিছু বলতে নিলে দিহান আঙ্গুল উঁচিয়ে গেটের দিকে দেখিয়ে বলল, ওই তো বেলা আসছে। চুপ হলো বাণী। বেলার কাছাকাছি আসতে চোখ রাঙি বলে উঠল, এতক্ষণ লাগে তোর বের হতে? পরীক্ষা শেষ হয়েছে সেই কখন, আর তুই আসছিস এখন? আমরা এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছি, খেয়াল নেই? বোনের রাগের কারণ বুঝলো বেলা। আসলেই বাইরে অনেক রোদ, এই রোদে দাঁড়িয়ে থাকলে যে কারোরই মাথা গরম হয়ে যাবে, তাই মিনমিনে গলায় বলল, রাইমার সাথে একটু কথা বলতে দেরি হয়ে গেল। বাণী আর কিছু বলল না। বেলার হাত থেকে ফাইলটা নিজের হাতে নিয়ে ওর কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, পরীক্ষা কেমন হয়েছে? ভালো। পাশ থেকে দিহান বলল, বেলা চল তাহলে এই খুশিতে আইসক্রিম খাই। আইসক্রিমের কথা শুনতে চোখ জোড়া চকচক করে উঠল বেলার। বাণীকে পাশ কাটিয়ে দিহানের কাছে এসে কত স্বরে পড়ল, দিহান ভাই সত্যি খাওয়াবে? মনক্ষুণ্ণ হলো দিহানের, মুখ ভার করে বলল, আমি না এখন তোর বোন জামাই? দিহান ভাই আবার কি? ভাইয়া বল, তোর বড় দুলা ভাই হই, দাম দিবি না একটু? ভাবুক হলো বেলা, কিছুটা চিন্তিত গলায় বলল, দিগন্ত ভাইকে ভাইয়া ডাকলে খেপে যায়, এদিকে আবার তোমাকে ভাইয়া না ডাকলে দাম পাও না, তাহলে বেলার ডাকবেটা কি বলো তো? পেছন থেকে বেলার মাথায় টাক মারল বাণী। ওর হাত ধরে গাড়ির কাছে নিয়ে যেতে যেতে বলল, পরীক্ষার পড়া পড়তে পড়তে তোর মাথা খারাপ হয়ে গেছে বেলা, এই জন্যই উল্টাপাল্টা বকছিস। চল আগে আইসক্রিম খাবি, তারপর ঠান্ডা মাথায় ভাবি সব। বেলার আর কিসের ভাবনা চিন্তা, ওর তো এখন আরামের দিন। পরীক্ষা শেষ, এখন শুধু ঘুরবে ফিরবে, খাবে দাবে আর ঘুমাবে। খাওয়া দাওয়া শেষ করে পাটোয়ারি বাড়ির দিকে দিহানের গাড়ি ছুটলো। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পাটোয়ারি বাড়ির লিভিং রুমের মেয়ে জামাইয়ের সাথে খোঁজ গল্পে মেতে আছে রহমান আর রাসেল। আর কিছুক্ষণ পর ওরা তালুকদার বাড়ি ফিরে যাবে। রহমান চাইলে জোর করতে পারলো না মেয়েকে আজ রাতটা এখানে থাকতে বলার, কারণ কাল সকালে ওরা চট্টগ্রামে যাবে। দিহানের দাদা দাদি দিলদার তালুকদার আর রোকেয়া তালুকদার চট্টগ্রামে তাদের গ্রামের বাড়িতেই থাকেন। শহরের কোলাহল যানজটে বিরক্তিকর ধ্বনি পছন্দ না ওদের, তাই দুই ছেলে এত বলার পরও তাদের সাথে থাকতে নারাজ তারা। গ্রামের শান্ত নির্মল পরিবেশ ছেড়ে কিছুতে এখানে থাকবে না। বাণী আর দিহানের বিয়ের এতদিন হলো, ওরা এখনো গ্রামে যায়নি, কাল যাবে। তবে যাওয়ার আগে বাবার বাড়ির সবার সাথে দেখা করার জন্য এসেছে আজ। গল্পের ফাঁকে হঠাৎ দিহান বলে উঠল, বেলার তো পরীক্ষা শেষ, ও আমাদের সাথে যাক। রহমান পাটোয়ারি চুপ করে গেল। কিছুক্ষণ ভেবে পাশে বসা বেলার দিকে ফিরে বলল, তুমি যেতে চাও? বেলা এতক্ষণ উসখুস করছিল। রহমান পাটোয়ারি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, আব্বু, চট্টগ্রামের পাহাড় সমুদ্র দেখার অনেক ইচ্ছা, যেতে দিবে? বড় আপু তো আছে। বাণী চুপচাপ বসেছিল এতক্ষণ। বেলার কথা শেষ হলে রহমানের কাছে এসে হাঁটু গেড়ে বসলো তার সামনে, শান্ত গলায় বলল,
তুমি যদি মনে করো আমি বেলাকে সামনে রাখতে পারবো না, যেতে দাও ওকে। এমনিই বেশ ধকল গিয়েছে ওর ওপরে, একটু ঘুরে এলে ভালো লাগতো। রহমান মুচকি হেসে বাণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেখানে বেলার বড় আপা আছে সেখানে ওকে নিয়ে আমার চিন্তা নেই, নিয়ে যাও, তবে ওর সাথে নিজেদেরও খেয়াল রেখো আম্মা। বাবার কথা শুনে বিস্তর হাসলো বাণী। এদিকে বেলাকে আর পাইকে সেকেন্ড সময় ব্যয় না করে লাফাতে লাফাতে নিজের রুমে গিয়ে ধুমধাম প্রয়োজনীয় সব জিনিস ক্যারি ব্যাগে ভরে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিল। আবার সবকিছু নিয়ে একইভাবে লাফাতে লাফাতে হাজির হলো আগের জায়গায়। ওর কাজ দেখে হাসলো সবাই। ঘোরাফেরার নাম শুনলে বাড়ির ছোট কন্যার লাভঝাপ আগের থেকেও বেড়ে যায়। অতঃপর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে বেলাকে নিয়ে তালুকদার বাড়ির দিকে গেল বাণীরা। যাওয়ার আগে আমেনা রিনা বেলার হাতে ধরিয়ে দিল বড় বড় টিফিন ভর্তি পিঠাপুলি। এই কাজগুলো যেন বেলার জন্য সিলমোহর দিয়ে বাধাই করা। রাত হয়েছে, বেশ এতক্ষণ টং ঘরে জমিয়ে আড্ডা দিয়েছে দিগন্ত, এখন বাড়ি ফিরবে। সবাইকে বিদায় দিয়ে বাইকের কাছে আসতে পেছন থেকে ছুটে এলোর কাছে রায়হান। রায়হানকে দেখেও না দেখার ভান করলো দিগন্ত, কিন্তু রায়হান নাচরবান্দার ন্যায় বলে উঠল, দোস্ত নে না তোর সাথে, দেখ কাল কত সকালে বের হবে। এত সকালে উঠে আবার তোদের বাড়ি যাওয়া অনেক কষ্টকর, এখনই নিয়ে চল না। বাইকে বসে জবাব দিল দিগন্ত। আমি ভুলভাল কিছু বললাম না, সত্যি। যা বাড়ি যা, সকালে সময় মতো চলে আসবে। দিগন্ত কথা বলা শেষ করার আগেই ওর বাইকের পেছনে ঝাঁপিয়ে উঠে বসলো রায়হান। বাইক স্টার্ট দিতে গিয়ে থেমে গেল দিগন্ত, গম্ভীর গলায় বলল, নামবে না লাথি খাবে? রায়হান জেদিভাবে বলল, তোর সাথে যাব। নাম শালা, তোর নজর ভালো না। বাড়িতে আমার যুবতী বোন আছে, নিয়ে যাবো না তোকে? হ্যাঁ হ্যাঁ, তোর ওই যুবতী বোনই আমার বউ হবে। আমার বোন ছোট, বেলাও ছোট। ব্যাস রায়হানের বলতে দেরি হলো কি না, দিগন্তের পা উঁচিয়ে লাথি মারতে দেরি হলো না। এক লাথিতে বাইক থেকে ছিটকে দূরে সরে পড়লো রায়হান। দিগন্ত আর তাকালো না ওর দিকে, বাইক ছেড়ে দিল। পেছন থেকে রায়হানের হুঙ্কার ভেসে এলো, শালা সব শোধ নিব দেখে নিস। আমাকে আমার প্রেমিকার কাছে যেতে দিস না, এই জন্যই তোর কপাল খোলে না। এখনো জানতেই পারলাম না আমি ভালোবাসি ওকে। ওর জায়গায় ওর মাকে বলে দিলাম, সব তোর দোষ। শালা দেখিস বিয়ের পর তোর বোনের উপরেই এর শোধ তুলব। কিছুটা দূরে গিয়েও থেমে গেল দিগন্ত। পেছনের দিকে ঘাড় বাঁকিয়ে ঠাট্টা করে বলে উঠল, বাবুরে বিয়ের পর তোর বউকে, বাবুরে বিয়ের পর তোর বউকে তুই কি করবি সেটা আমাকে বলে লাভ? ছি শালা, বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও হাঁটুতে গেছে তোর, যা ভাগ শালা। বলে বাইকে ধুলা উড়িয়ে চলে গেল দিগন্ত। এদিকে রাগে ফোঁসফোঁস করছে রায়হান। নিরিবিলি পরিবেশ, চারিপাশে শো শো করে বাতাস বইছে, মাথার উপরে আকাশের তারা ঝিকিমিকি করছে, চাঁদ অর্ধেক উকি দিচ্ছে, ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে দূর থেকে। নিস্তব্ধ এই হালকা শীতল আবহাওয়ার মাঝে ছাদের রেলিং এর উপর বসে আছে ফাহাদ। পাশে 4-5টা খালি বিয়ারের ক্যান। মন ভালো নেই, কিছুই ভালো লাগছে না। সন্ধ্যার পর থেকে বাইরে যায়নি, আড্ডাখানায়ও যাওয়া হয়নি। হুট করে বিরক্ত লাগছে আশেপাশের সবকিছু, তাই এত রাতে একা একা ছাদে বসে আছে। ঝরঝরে হালকা ব্রাউন কালারের চুলগুলো বাতাসের বেগে এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখে গাঢ় কালো ভ্রু যুগলের সাথে খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। পরনে ওভারসাইজ টি শার্ট, কোলের উপর একটা গিটার পড়ে আছে। এক হাত দিয়ে গিটার চেপে রেখেছে, আরেক হাত দিয়ে একের পর এক ক্যান খালি করছে। দৃষ্টি দূর আকাশপানে, ক্যানে চুমুক দিয়ে শব্দ করে পাশ রাখলো। তারপর হাত দিয়ে কপালের এলোমেলো হওয়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে গিটারটা ভালোভাবে ধরলো। টুংটাং আওয়াজ তুললো, পরক্ষণেই তা তাল হারালো। কয়েকবার চেষ্টা করলো কিন্তু হচ্ছে না। যেখানে মন নেই সেখানে সুর আসবে কিভাবে? বিরক্ত হয়ে গিটার পাশে ছুঁড়ে ফেলতে গিয়েও আটকে গেল। একটা লম্বা শ্বাস টেনে আবারও ধরলো। কিছু একটা মনে করে ধীর স্থিরভাবে সুর তুললো পুনরায়। গিটারের সুর ঠিক করে নীরব পরিবেশে গলা ছেড়ে গাইল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুয়া চুয়া পড়ে। সুরেলা একটা আওয়াজে ছাদের পরিবেশ মুখরিত হলো। গানের মাঝে এসে আলতোভাবে চোখ বুঝলো ফাহাদ। জল করে ভেসে উঠল সেদিন পার্কে কান্নারত এক ষোড়শী কন্যার প্রতিচ্ছবি। ঘন পাপড়ির মাঝে অশ্রুবিন্দুর ফোঁটা, ভয়ার্ত মুখায়বব, ফোলা ফোলা ফর্সা গাল, গোলাপি অধৈর্যরা, দুপাশে বেরুনি করা কালো কেশ। সবকিছু স্মৃতিচারণ হতে চোখ বন্ধ রেখে মুচকি হাসলো ফাহাদ। অতঃপর আবারও সুর ধরল, আলতা গায়ের বরণ রূপ যে তোমার সোনা, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।